সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি দুর্যোগ অনুধাবনের ডোমেইন টক ওয়ানে। আমরা মূলত ডোমেইন টকের চিন্তাটা এই জন্য করেছিলাম যে আমরা এখন দেখছি যে বিভিন্ন পর্যায়ে যা একটা বা দুইটা ক্ষেত্রের দিকে মানুষের ঝোঁক বেড়ে যাচ্ছে। বিশেষ করে উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে বিসিএস এর প্রশাসন ক্যাডার অথবা পুলিশ ক্যাডারের দিকে অথবা আরো কয়েকটা ক্যাডারের দিকে মানুষের আগ্রহটা অনেক বেশি। আমরা যদি জাস্ট একটু চিন্তা করি যে প্রতি বছর যখনই বিসিএস এর সার্কুলার দেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে যে 4 লাখ, 4.5 লাখ, 4.25 লাখ মানুষ শিক্ষার্থী আবেদন করছে। সেই আবেদনকারীদের মধ্যে কিন্তু 2 থেকে 2.5 বছর পরে বা 3 বছর পরে সেখান থেকে নিয়োগ হয় মাত্র 2 থেকে 2.5 হাজার শিক্ষার্থী অথবা আবেদনকারী শেষ পর্যন্ত চাকরিতে নিযুক্ত হওয়ার সুযোগ পান। কিন্তু আমরা যদি এভাবে বিবেচনা করি যে প্রত্যেকটি জ্ঞানের শাখায় বিশেষায়িত জ্ঞানকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলেই কিন্তু আমাদের কর্মসংস্থানের পথটা আরো বেশি সুগম হবে। আমরা সেই চিন্তা ভাবনা থেকে শুরু করেছি দুর্যোগ অনুধাবনের জায়গা থেকে, কারণ আমরা মনে করি জ্ঞানের যে বিশেষায়িত শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোকে যদি আরো বেশি শক্ত করা যায় এবং সেখানে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা সত্যিকারের যে টেকসই উন্নয়নের কথা বলি সেটা হয়তো আমরা করতে পারবো। আর না হলে আমরা যদি একটু বিবেচনা করি যে ভারত থেকে আমাদের প্রতি বছর ভারতের জনশক্তি বাংলাদেশে এসে কাজ করে, সেখানে আমরা দেখেছি বাংলাদেশের মতো একটি দেশ থেকে ভারতের মতো একটি দেশ সেখান থেকে জনশক্তি মাধ্যমে অর্থ উপার্জন করে টাকা নিয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় গুরুত্ব দেওয়া উচিত। আমরা আসলেই যে টেকনোলজির জ্ঞান হোক অথবা বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞান হোক সেই জায়গাগুলোতে গুরুত্ব দিচ্ছি কিনা। আমাদের সঙ্গে আলোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন উনি। বর্তমানে কাজ করছেন আইওএম বাংলাদেশে। আইওএম বলতে আমরা বোঝাচ্ছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এখানকার ন্যাশনাল কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করছেন। পাশাপাশি উনি একটি সংগঠন গড়ে তুলেছেন কানেক্ট 360, উনি এটার প্রতিষ্ঠাতা। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শরীফ নীর ভাইকে। স্বাগতম ভাই। থ্যাংক ইউ জুয়েল। আশা করি যে ভালো ভালো বলতে এই লকডাউনের সময় কিংবা দুর্যোগকালীন এটা একটা মহা দুর্যোগ বলা চলে, কারণ সারা বিশ্বে স্থবির। আমরা যারা কাজ করি অফিসে ঘরে বসে কাজ করতে হয় বা অফিসে গিয়ে কাজ করি মাঝে মাঝে, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তারপরও এখনো ভালো আছে, সো ফার সো গুড, বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় সার্থকতা। আচ্ছা, আমরা যেহেতু আপনি সাংবাদিকতা এবং গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষার্থী ছিলেন, এখনো আপনি কাজ করছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়গুলো নিয়েই। আপনি যোগাযোগ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, বিশেষ করে ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে আপনি কাজ করছেন। তো আমি প্রথমেই আপনি জানতে চাইবো যে কখন থেকে আইওএম এ কাজ করছেন এবং এর আগে কোথায় কোথায় কাজ করেছেন। ধন্যবাদ জুয়েল। বেসিক্যালি আমার বলতে পারেন যে প্যাশন হচ্ছে এখন কমিউনিকেশনস নিয়ে কাজ করা। আমি আইওএম বাংলাদেশে জয়েন করেছি 2019 সালের জুলাই মাসে। আপনারা জানেন যে জাতিসংঘের একটি সংস্থা যারা অভিবাসন নিয়ে কাজ করে। এর আগে আমি কাজ করেছি অ্যাকশন-ইট বাংলাদেশে, ওইখানে কমিউনিকেশনস ডিপার্টমেন্টের লিড ছিলাম আমি, অর্থাৎ কমিউনিকেশনস ডিপার্টমেন্টে আমি কাজ করতাম। অ্যাকশন-ইট বাংলাদেশ আপনারা জানেন এটিও একটা আন্তর্জাতিক সংস্থা যারা 4টি ক্ষেত্রে কাজ করে। 4টির মধ্যে রয়েছে উইমেন এম্পাওয়ারমেন্ট, সেখানে রয়েছে ক্লাইমেট চেঞ্জ ইস্যু রয়েছেন, গুড গভর্নেন্সের ইস্যু রয়েছে, ইয়ুথ ডেভেলপমেন্ট রয়েছে। সো এই ইস্যুগুলোর কমিউনিকেশনস নিয়ে আমি কাজ করেছি সেখানে। তার আগে আমি কাজ করেছি কেয়ার বাংলাদেশে, সেখানেও কমিউনিকেশনে কাজ করেছি। এটা হচ্ছে আমার উন্নয়ন ক্ষেত্রে পথ চলা। 2014 সালের ফেব্রুয়ারিতে আমি উন্নয়ন সেক্টরে জয়েন করি। এর আগে বেসিক্যালি আমি সাংবাদিকতা করেছি বেশ 7-8 বছর। আমি সবশেষ সাংবাদিকতায়, যদিও বলা চলে সাংবাদিকতা কখনো শেষ হয় না, এটা সবসময় আমরা করি। তারপরে আক্ষরিক অর্থে সাংবাদিকতায় সবশেষ আমি করেছি এসএ টেলিভিশনে। ওইখানে আমি স্টাফ রিপোর্টার এবং প্রেজেন্টেশন করতাম। তার আগে 21 টেলিভিশনে কাজ করেছি বছর 2-1, এটা 2010 থেকে 12 সময়কালে। তো এর আগে আমাদের সময় কাজ করেছি, সমকালে কিছুদিন কাজ করেছি। সব মিলিয়ে 11 বছর সময় ধরে কাজ করছি। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কমিউনিকেশনস একটা বড় জায়গা মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। সেই কাজটি আমি করছি নানাভাবে, ডিজিটাল কমিউনিকেশন, মেইনস্ট্রিম মিডিয়া কমিউনিকেশন, সেটার মাধ্যমে। এবং আমার খুবই ভালো লাগে এই কারণেই যে মানুষের লাইফ চেঞ্জের সাথে সরাসরি থাকা যায়। আর এই কাজটি করতে গিয়ে আমার প্রাউডের বিষয় হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশনসে পড়াশোনা করেছি।
যেটি আমার ভিতটা তৈরি করেছে। তো সব মিলে আসলে খুব যে ভালো বা সফল হয়েছে তা বলবো না, তবে যতটুকু করছি সেটা নিজের তৃপ্তি নিয়ে কাজ করছি, সেটা একটা বড় জায়গা, অনেক চ্যালেঞ্জ আছে, অপরচুনিটিস আছে, তবে কমিউনিকেশনস আমার খুব প্যাশনের জায়গা, সেই জায়গাটা কাজ করছি বলে ভালো লাগে। শরীফ ভাই, আপনাকে আরেকটা জায়গা জানতে চাইবো যে আপনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তো যখনই আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কথা বলি, যে অনেকে মনে করেন যে এই ক্ষেত্রে যারা পড়াশোনা করে, এই বিষয়ে যারা পড়াশোনা করে, তাদের মনে হয় চাকরির ক্ষেত্রটা মূলত সাংবাদিকতা করা। তো এর বাইরে আর কোন কোন জায়গায় আসলে কাজ করার সুযোগ আছে? না, একটা জিনিস আমাদের এটা একটা, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আমাদের প্রায় বলা হয়েছে যে কেউ জিজ্ঞেস করলে কোথায় পড়ো, সাংবাদিকতা বিভাগে, কিন্তু আমাদের বড় একটা পার্ট যেটা আমরা বলি গণযোগাযোগ বা মাস কমিউনিকেশনস, এটা কিন্তু একটা বড় ক্ষেত্র। মাস কমিউনিকেশনস মানেই হচ্ছে মানে পিপলের সাথে কানেক্ট এবং কমিউনিকেশনস করা। এবং আপনি নিজেও আমাদের বিশ্ববিদ্যালয়ে একই সাবজেক্টে পড়েছেন। আমাদের সাবজেক্টগুলোর মধ্যে আমার আমার অ্যানালাইসিস বলে 60 থেকে 70% বিষয় কোর্স হচ্ছে কমিউনিকেশনস রিলেটেড। কিন্তু আমরা যখন বলি বা পেশাগতভাবে পরিচয় দিই কিনা পেশায় যায়, আমরা অধিকাংশ এই জিনিসটা আসলে বাংলাদেশে অতটা বেশি ইমপ্লিফাইড হয় নাই। সবাই বলে আসলে সাংবাদিকতা, কিন্তু গণযোগাযোগ মাস কমিউনিকেশন বড় সেক্টর রয়েছে, বিশেষ করে চাকরির ক্ষেত্রেও যদি বলেন সেটা একটা বড়। যেমন আমি উন্নয়ন সেক্টরে কাজ করি, প্রত্যেকটা উন্নয়ন প্রতিষ্ঠানের কমিউনিকেশনস এর একটা বড় সেক্টর আছে। আর একটা জিনিস বলে পিআর, পাবলিক রিলেশন। আমাদের অনেকেই মনে করে যে সাংবাদিকতায় পড়া বা গণযোগাযোগে পড়া মানে পিআর, পিআর কমিউনিকেশনস এর একটা অংশ। বাট এখন যদি আপনি দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান তার ব্র্যান্ডিং, তার কমিউনিকেশনস, তার পিআরটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তার এটা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তারাও, আবার উন্নয়ন প্রতিষ্ঠান হলে তারাও। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আসলে কমিউনিকেশনস এর, যদি আপনি ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকোস, এটা একটা কর্পোরেট সেক্টরের বড় প্রতিষ্ঠান, ইউনিলিভার, তাদেরই কিন্তু ব্র্যান্ডিং কমিউনিকেশনস এর মানুষজন প্রয়োজন হয়, এবং এই ক্ষেত্রে জবের একটা বড় অপার সুযোগ আছে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যারা থাকাকালীন বা বিশ্ববিদ্যালয়ের পরে এই সেক্টরগুলোকে আমরা এক্সপ্লোর করি না, যে কারণে সবাই সাংবাদিকতার দিকে ঝোঁকে। এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো এখন যেহেতু সাংবাদিকতার একটা সংকট সময় যাচ্ছে, শুধু সাংবাদিকতা না সব সেক্টরেরই, সেক্ষেত্রে কমিউনিকেশনস একটা বড় ভালো ফিল্ড হতে পারে, কেরিয়ারের জন্য হতে পারে, এবং এটার গবেষণারও একটা অনেক বড় সুযোগ আছে। আমরা চলে যাব একটু আমাদের যে মূল টপিক আজকের, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট। আমি একেবারে সোজা করে জানতে চাইবো যে কমিউনিকেশন বিষয়টা কি, যারা আমাদের শ্রোতা রয়েছেন তাদের জন্য যদি সহজ করে ব্যাখ্যা করেন, এবং সেটার সঙ্গে উন্নয়নের কি সম্পর্ক রয়েছে। আচ্ছা, এটা আপনার সাথে কথা আছে, আমি ছোট একটা প্রেজেন্টেশন তৈরি করেছি। প্রেজেন্টেশনে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই, আমার কাজের অভিজ্ঞতা কিংবা আমার যেটা দর্শন, আমরা যা করি, ভাবি, বুঝি, শুনি সবকিছু কমিউনিকেশনস এর অংশ। এখন কথা হচ্ছে ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ উন্নয়ন। একটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বর যে দেশগুলো, তাদের উন্নয়নটা কখন দরকার হয়, যখন কোনো ঘাটতি থাকে সামাজিক ব্যবস্থায়, সেটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সেটি হতে পারে আমাদের ধরেন নারী উন্নয়নের ক্ষেত্রে। সো এই সমস্ত বিষয় যখন আমরা উন্নয়নের কথা বলি, তখন একটা বড় প্রশ্ন আছে যে সেই অনুন্নয়নের তথ্যগুলো তুলে ধরা এবং যাদের জন্য আমরা কাজ করছি তাদের কাছে চলে যাওয়া। তো সেই তাদের কাছে চলে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে কমিউনিকেশনস। অর্থাৎ ধরেন আমি নারী উন্নয়নের কথা বলছি, সেই নারী উন্নয়নের কথাগুলো যদি আমি বলতে চাই, তাহলে আপনাকে লিখতে হবে, আপনার মানুষকে জানাতে হবে, আপনাকে মিডিয়াকে যুক্ত করতে হবে, আপনার ডিজিটাল মিডিয়ার সাথে এঙ্গেজ করতে হবে। তো সেই কাজটি মূলত করে কমিউনিকেশনস প্রফেশনালরা। অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য যে ইনগ্রেডিয়েন্টস, ডেভেলপমেন্টের পথটাকে ত্বরান্বিত করার জন্যই কমিউনিকেশনসের একটা বড় ভূমিকা আছে। কারণ কমিউনিকেশনসের কাজ, মূল কাজ হচ্ছে মানুষকে ইনফর্ম করা। ইনফর্ম সেটা সমস্যা এবং সম্ভাবনার দুটোই। সে কারণেই কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট একটা বড় সেক্টর এখন, কারণ ডেভেলপমেন্ট কমিউনিকেশনস ছাড়া কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ আপনি একটা সমস্যাকেও কমিউনিকেট করতে হবে, আবার উন্নয়নটাকে কমিউনিকেট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি পটুয়াখালীর একটা অঞ্চলে যেখানে প্রায় ঘূর্ণিঝড় কিংবা নানা ধরনের দুর্যোগ হয়, সেই সমস্যার কথাটি যদি রাষ্ট্রীয়ভাবে কিংবা আন্তর্জাতিকভাবে না জানি আমরা, তাহলে তার উন্নয়ন করাটা একটু ডিফিকাল্ট। এবং সেটা কিভাবে করবে, সেটা গবেষণার জায়গাটা কাজ করেই আমরা। সো কমিউনিকেশনস এর কাজ হলো যে সেই কমিউনিটি পর্যায়ে আমাদের
সেই সমস্যার সম্ভাবনাগুলোকে মানুষের কাছ থেকে নিয়ে আসা এবং তাদেরকে যুক্ত করে ন্যাশনাল পর্যায়ে পলিসি লেভেলে নিয়ে আসা এবং সেটার উন্নয়ন পরিস্থিতিটাকে ত্বরান্বিত করা। এটাই আমি প্রায়োগিকভাবেই যতটুকু বুঝি কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কমিউনিকেশনসের একটা বড় রোল আছে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে। কারণ আপনি যখন কোনো একটা উন্নয়নের কথা বলবেন সেটা মানুষকে জানাতে হবে, আবার জানাতে হলেই আপনাকে হয়তো একটা কন্টেন্ট ডেভেলপ করতে হবে, হয়তো মিডিয়াকে এঙ্গেজ করতে হবে, হয়তো ছোট একটা ভিডিও করতে হবে, হয়তো ওই কমিউনিটিতে গিয়ে মানুষের কথাগুলো জানাতে হবে। তো সেই জায়গাটায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমিউনিকেশনসের রোলটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, আমি যেভাবে বলতে চাই। জুয়েল। জি, আমরা যেহেতু আমরা কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, আমরা কি সরাসরি স্লাইডে যাব কিনা আপনি যদি বলেন? হ্যাঁ, যেতে পারি। আচ্ছা, আমরা স্লাইডে যাচ্ছি, পাশাপাশি আমরা কয়েকজন দর্শকের মন্তব্যর দিকে যাচ্ছি। আমাদের একজন দর্শক বলছেন যে আই লাইক শরীফ কমিউনিকেশন স্টক এন্ড হিজ প্রেজেন্টেশন। ধন্যবাদ আপনাকে শরীফ বাচ্চু ভাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গিয়াসউদ্দিন ভুইয়ান। উনি বলছেন নাইস ডিসকাশন, এবং উনি একই সঙ্গে কন্টিনিউ করতে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আমরা একটু চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আচ্ছা, যেহেতু আপনার সাথে কথা হয়েছে যে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের জায়গায় একটু ডিসকাশন করা যারা আপনার কমিউনিটির সাথে আছেন তাদের সাথে, সো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কমিউনিকেশন যতটুকু পড়েছি তার আলোকে হয়তো আলোচনাটা করতে চাই। সো প্রথমে একটু যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আগামী 40 থেকে 50 মিনিট, সেটা হয়তো যে আমরা কমিউনিকেশনসটা আসলে কি, কেন আমরা করি, এই জিনিসটা প্রথমেই আমাদের সবার ধরা উচিত, বিশেষ করে যারা কমিউনিকেশন সেক্টরে কাজ করতে চায়। কারণ বেসিকটা যদি আমাদের ভালো না থাকে তাহলে আমাদের ধরেন কন্টেন্ট ডেভেলপমেন্ট কিংবা কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপ করাটা একটু কঠিন হয়ে পড়ে। তারপর আমরা জানতে চাইবো যে C4D অর্থাৎ কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট একটি ধারণা, সেটা কি এবং এটার কোন কোন ইস্যুগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। C4D অর্থাৎ কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট কেন ইম্পর্টেন্ট, এরপর কিছু উদাহরণের মাধ্যমে আমি বলার বা দেখানোর চেষ্টা করব কিভাবে কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট উন্নয়নকে ত্বরান্বিত করে, এবং সবশেষ যেটি খুবই গুরুত্বপূর্ণ কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট, যেটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইবো। এটা আমরা যারা সাংবাদিকতা বা গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, তারা এই কমিউনিকেশনসটা কেন করি সেটা সবার জন্য আমাদের কাছে পরিষ্কার, কিন্তু যারা আমাদের সাথে আছেন এখন তাদের জ্ঞাতার্থে বলছি। আমরা যে কোনো কমিউনিকেশনস করি বেসিক্যালি আলটিমেটলি মানুষের আচরণগত পরিবর্তন, এরপরে কোনো একটা সমস্যা থাকলে সেই সমস্যাটার যাতে সমাধানে মানুষ উদ্যোগী হয় সেই কারণেই আমরা কমিউনিকেশন করি, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করি একটি স্পেসিফিক ইস্যুতে। ফর এক্সাম্পল, আমরা নারী উন্নয়নের কথা বলছি, অনেকেই নারী যে ঘরের কাজটি করেন কিংবা ধরেন সে নারী হ্যারাসমেন্টের শিকার হন, সেইটা পরিবর্তন করতে মানে তার মন মানসিকতা পরিবর্তন করতে আমরা অনেক সময় কমিউনিকেট করি। তো সব মিলে যদি আমি একটা সার্কেলের মধ্যে বোঝানোর চেষ্টা করি, বেসিক্যালি তিনটি উদ্দেশ্যকে বা তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা আসলে কমিউনিকেশনটা করি। একটা হচ্ছে মানুষকে আমরা তথ্য জানাই, তথ্য জানানোর মাধ্যমে তাকে আমরা ইনভলভ করি, আমরা যে বিষয়টা তাকে তথ্য জানাই, এবং সবশেষ আমরা চাই সে সেই বিষয়টা এঙ্গেজ হোক, অর্থাৎ সে কোনো অ্যাকশন নেয়। এটা হচ্ছে কমিউনিকেশন একেবারে বেসিক, যে তিনটা জিনিসটা মাথায় রেখে আমরা কমিউনিকেশন করি। আমরা কেন এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, কারণ আমি একটা মানুষকে ইনফর্ম করলাম কিন্তু সে ইনভলভ হইলো না, তাহলে সেই কমিউনিকেশন তাদের গুরুত্ব নাই। আবার আমি ইনভলভ হইলো কিন্তু সে অ্যাকশন নিল না, অর্থাৎ এঙ্গেজ হইলো না, তাহলে আবার ওই কমিউনিকেশন অবজেক্টিভটা আসলে খুব ভালোভাবে হয় না। আমরা একটা কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্টে আসি, এইটা একটি বর্তমান উন্নয়ন অর্থাৎ উন্নয়ন প্যারাডাইম একটা নতুন একটি ধারণা, নতুন বললেও ভুল হবে, বেশ কিছু অনেকদিন থেকে এটা চলছে। নতুন এই কারণেই বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ইউনিসেফ বা আরো কিছু উন্নয়ন প্রতিষ্ঠান সরাসরি তারা এই মডেলটা ফলো করে। কমিউনিকেশনসে যারা আমরা কাজ করি তখন আমরা এই মডেলটা ফলো করি, বিশেষ করে যখন কমিউনিটির উন্নয়নের কথা বলি, আমরা সেটি বিশেষ পর্যায়ে আসবো। আমি সহজভাবে যদি একটু বলতে চাই যে কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি, এটা আসলে যে তথ্যের টু ওয়ে কমিউনিকেশন, যেটার মাধ্যমে আমরা কমিউনিটিকে বলি সে তার চিন্তা, আদর্শ বা চিন্তা বা সমস্যাগুলো বলতে পারবেন এবং
ডিসিশন মেকিং লেভেলে তার একটা ভূমিকা থাকবে। আরো সহজ করে যদি বললে যে কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট এই যে ধারণাটা বা এই পদ্ধতিটা মানুষকে, অর্থাৎ বিশেষ করে যারা মার্জিনালাইজ পিপল, তাদেরকে কথা বলতে সহযোগিতা করবে এবং ডিসিশন মেকিং এ তাদের একটা সুবিধা থাকবে। আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরেন বাংলাদেশে এখন আমরা দুর্যোগকালীন যে নানা ধরনের সমস্যা থাকে, বাঁধ নিয়ে থাকে মানুষের বিশেষ করে যখন দুর্যোগের পরে ক্লাইমেট চেঞ্জের ইস্যু থাকে, নদী ভাঙনের ইস্যু থাকে। সো ধরেন এই সমস্ত পরিস্থিতি যখন নদী ভাঙন বা প্রায় নদীর যে সমস্যাগুলো আছে ভারতের সাথে বা আমাদের দেশীয়, তো সেই পরিবর্তনটা যদি আমি করতে চাই, তাহলে যারা হচ্ছে ভুক্তভোগী, তাদের কথাগুলো আমলে নিয়েই আসলে প্ল্যানটা করতে হবে। অর্থাৎ গাইবান্ধার এলাকার একজন মানুষ যিনি নদী ভাঙনে সব হারিয়েছেন, তিনি যতটা সমস্যার কথাটা বুঝবেন বা জানবেন, সেটা কিন্তু ঢাকায় বসে আমি ততটুকু বুঝবো না। তো কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টটা বলো ওই গাইবান্ধার মানুষটার কথা মাথায় নিয়ে আসলে ওই সমস্যাটা সমাধানের চিন্তা করা এবং ডিসিশন নেওয়া, এবং যখন সরকার কিংবা যারা ডিসিশনটা নেন বা তারা ওই সমস্যার সমাধান করেন, তখন যাতে ওই গাইবান্ধার মানুষের কথাটা অ্যাকনলেজ করে সমাধানটা যাতে নেন, সেটা চিন্তা করা। এটা হচ্ছে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট মূল বিষয়। মোট কথা হচ্ছে এটা টু ওয়ে, অর্থাৎ যাকে নিয়ে কথা বলছি এবং যে কথা বলছে, দুজনের গুরুত্বটা সমানভাবে তথ্যের, আমরা যেটা কমিউনিকেশন সার্কেল বলি, একটা কথা যখন আমি বলবো, যার উদ্দেশ্যে বলবো, তার মতামতটাও অ্যাকনলেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা কিভাবে ওয়ার্ক করে, আমি এই তাৎপর্যটা এখানে দিচ্ছি। পরবর্তী আমরা একেবারে বাস্তবিক অর্থে আমরা চলে যাব কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের বিষয়টা। এটা বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে সহজ অর্থে অর্থাৎ ইনফরমেশনের একটা ডিসেমিনেশন, এবং সেখানে যার জন্য আমি কমিউনিকেট বা করছি তার কথাটা যেন সেটা ফুটে ওঠে, তিনি যেন ডেভেলপমেন্টের একটা পার্ট হন। অর্থাৎ সেটা আমাদের কমিউনিকেশনসের প্ল্যানে, পার্টিসিপেটরি কমিউনিকেশনসের যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট সবসময় পিপলের যে পার্টিসিপেশন, আন্ডারস্ট্যান্ডিং, তার ডিসিশন মেকিং এর বিষয়টা সবসময় প্রাধান্য দেয়। এখন একটু স্পেসিফিক বিষয়টা আসলে CFRD অর্থাৎ কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্টের মূল ইস্যুগুলো আসলে কি, এটা আমি আসলে আমাদের হয়তো অনেকে এই ভিডিওটা দেখবেন, এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ইস্যুগুলো আমি ধরে নিয়ে আসছি। অর্থাৎ C4 ডেভেলপমেন্টের মূল ইস্যু হচ্ছে এমপ্যাথি বলার হচ্ছে যে, ফর এক্সাম্পল ধরেন আমি সহজে অনেক সময় একটা এক্সাম্পল দেই, আমার জ্বর হলো, কেউ একজন বললো যে ভাই 2 বেলা নাপা খেয়ে ফেলাও, দিস ইজ সামথিং সিম্প্যাথি। আর এমপ্যাথি হচ্ছে আমার জ্বর হলো, আমার বা কারো একজনের জ্বর হলো, আমি তাকে এমন ভাবে অ্যাডভাইসটা দেব, জ্বর হলে যে অনুভূতিটা হয়, যে খারাপ লাগা হয়, সেইটা অনুভব করে তার জায়গায় গিয়ে তাকে একটা সাজেশন দেওয়া যায়, ঠিক আছে তুমি মাথায় পানি দাও কিংবা ডাক্তারের কাছে যাও অথবা এই ওষুধ খাও। অর্থাৎ তেমনি যখন আমি কমিউনিকেশনসটা করব ডেভেলপমেন্ট কোনো একটা স্পেসিফিক জায়গায়, ফর এক্সাম্পল ধরেন আমি কোনো বস্তি এলাকায় কাজ করছি, ওই বস্তি এলাকায় মানুষের জীবন মান উন্নয়ন করার ক্ষেত্রে আমাকে এমন ভাবে ওই বস্তির সাথে মিশে যেতে হবে যেন বস্তিরই আমি একজন, তাহলে আমি বুঝতে পারবো বস্তির সমস্যা এবং সম্ভাবনাগুলোকে, যেটাকে আমরা এমপ্যাথি বলি। এটা অবশ্যই টু ওয়ে কমিউনিকেশন হতে হবে। অর্থাৎ আমি একটা কথাটা বলে দিলাম, সেটা কমিউনিটি থেকে কি ইম্প্যাক্ট পড়লো কি পড়লো না, সেটা রিকগনাইজ না করে থাকা যাবে না। অর্থাৎ আমি যে তথ্যটা কমিউনিটিতে দিচ্ছি, সেটার ওই কমিউনিটির যে মানুষটি সেই তথ্যটি গ্রহণ করছে, তার ফিডব্যাক কি বা তার অবজারভেশন কি, সেটা তার জীবনে কোনো পরিবর্তন আনছে কিনা, সেইটাকেও এনশিওর করতে হবে, এবং সেটাই C4Dর একটা বড় অংশ। এক্ষেত্রে মানুষের পার্টিসিপেশনটাকে এনশিওর করতে হবে, এবং এঙ্গেজমেন্ট কথাটা হচ্ছে যাতে করে ওই বিষয়টা সে ধারণ করে এবং লালন করে। অর্থাৎ আমার কমিউনিকেশনসের বিষয়গুলো এমন ভাবে হতে হবে যাতে করে ওই মানুষটা সে তথ্যগুলো বা বিষয়গুলো জানে এবং বোঝে এবং নিজের উদ্যোগী হয়ে সেটির সমাধানের উদ্যোগ নেয়, এবং এটা ইনোভেটিভ হতে হবে। এবং C4Dর একটা নলেজ ট্রান্সফার, অর্থাৎ আমি আমার নলেজটা, আমি কমিউনিকেশনসটা এমন ভাবে করব যাতে করে নলেজটা শুধু আমার কাছে থেকে গেলেই হবে না, যার জন্য কমিউনিকেশনটা করছি সে যাতে সেই নলেজটা ধারণ করতে পারেন, বুঝতে পারেন। এবং আমরা বলি যে C4 ডেভেলপমেন্টের সাথে HRB হিউম্যান রাইটস বেস অ্যাপ্রোচের একটা বড় মিল আছে। কিভাবে? হিউম্যান রাইটস বেস অ্যাপ্রোচটা হচ্ছে মানুষ প্রথম, অর্থাৎ যে কোনো উন্নয়নের ক্ষেত্রে
মানুষ অর্থাৎ যার জন্য আমি কাজটা করছি তিনি হতে হবে আমার ফ্রন্টলাইন সোলজার, অর্থাৎ তার অবস্থান থেকে তাকে ধরেই আমার উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। C4Dও সে একইভাবে আমি যার জন্য কাজ করছি তাকে ঘিরেই আমার উন্নয়ন আমার কমিউনিকেশনসের স্ট্র্যাটেজি বলেন, মেসেজ বলেন, সবই হতে হবে, এবং সে যাতে নিজেই একটা সময় গিয়ে তার সমস্যা নিয়ে বলতে পারেন এবং ডিসিশন মেকিংয়ে কন্ট্রিবিউট করতে পারেন। এবং ফাইনালি তার অ্যাক্সেস টু ইনফরমেশন, অর্থাৎ যার জন্য আমি ইনফরমেশনটা দিচ্ছি সে যাতে ইনফরমেশনের অ্যাক্সেস পায়। এ তো গেল কিছু একেবারে তাত্ত্বিকের জায়গা কিংবা ধরেন কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বোঝার ক্ষেত্রে। আমি একেবারে প্রায়োগিক জায়গাতে আসার আগে আসলে এই C4D কেন ইম্পর্টেন্ট, আমরা কথায় কথায় কিংবা ন্যাশনাল উন্নয়ন পরিকল্পনায় বলেন বা কমিউনিটি উন্নয়নের ক্ষেত্রে প্রায় বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি অর্থাৎ যে কমিউনিটির যে উন্নয়ন মডেলটা প্রযোজ্য ওই কমিউনিটিকে মাথায় রেখে কমিউনিটির মতো করে উন্নয়নটা করাই হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যাতে করে ওই কমিউনিটির উন্নয়নটা সাস্টেইন করে। ফর এক্সাম্পল আমি ঢাকায় বসে আছি, ঢাকায় বসে এসির যে প্রবলেম আর ধরেন গাইবান্ধার কিংবা লালমনিরহাটের প্রবলেমের ধরন একরকম না। সো ওই এলাকার কথা মাথায় রেখে উন্নয়নটা পরিকল্পনা করলে সেটা সাস্টেইন করে, সে কারণে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমরা বলি। তো কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট যেহেতু একেবারেই প্রান্তিক মানুষের অবস্থা ভেদে কমিউনিকেট করে, সেক্ষেত্রে সাস্টেইনেবল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করে। এসডিজির একটা বড় পার্ট আছে লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কাউকে পেছনে না ফেলে উন্নয়নটা করা। এটিও এসডিজির উন্নয়ন পাথকে যদি আপনি চিন্তা করেন যে এসডিজির যে গোলগুলো রয়েছে সেটিকে ত্বরান্বিত করে C4D মডেলটা। কমিউনিটি ডেভেলপমেন্ট একই ধারণা যে কমিউনিটির উন্নয়ন করতে হলে C4Dর মাধ্যমে করা দরকার। পিপল পার্টিসিপেশন ইন পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও C4D অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফর্ম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে বুঝে শুনে ডিসিশনটা নিতে পারে, কথাটা বলতে পারে, সেক্ষেত্রেও কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্টের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, যেটাকে আমরা বলি মানুষ যাতে সব ধরনের তথ্য পায়, তথ্য পেয়ে তিনি ডিসিশন নেন কিংবা উন্নয়নে পরিকল্পনায় অংশ নেন কিংবা ধরেন তার ভয়েসটা রেজ করেন। এই সব কিছুর ক্ষেত্রে কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্টের গুরুত্ব অনেক। আমি একেবারেই যারা এটা প্র্যাকটিস করেন বা করবেন তাদের ক্ষেত্রে একটু কি কি টুলস আমরা সাধারণত ইউজ করি, এরপর আমরা প্র্যাকটিক্যাল জায়গায় আসবো। আপনারা ধরেন যে এর আগে এইটার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কমিউনিকেশনস এর নানা ধরনের প্যারাডাইম হয় তখন আসলে কমিউনিকেশনসটা ছিল এককেন্দ্রিক, অর্থাৎ টপ টু বটম অ্যাপ্রোচ, অর্থাৎ উপর থেকে একটা মানুষ তথ্য দিয়ে দিত, সেটা কমিউনিটিতে আসলে কি ধরনের প্রভাব ফেলতো সেটা আসলে অতটা ভালো বোঝা যেত না সেই কমিউনিকেশনস এর মডেলে। এটা ছিল ভার্টিক্যাল মডেল যেটাকে আমরা বলি। কিন্তু একটা সময় গিয়ে যখন আমরা গণমাধ্যমের একটা উৎকর্ষ ঘটলো, ডিজিটাল মিডিয়া আসলো, বিশেষ করে 2000 সালের পর থেকে, তখন দেখা গেল যে আসলে কমিউনিটি মানুষ যাদের জন্য উন্নয়ন আমরা করছি তাদেরকে অ্যাকনলেজ না করলে আসলে উন্নয়নটা ঠিক হচ্ছে না। তখনই C4D অর্থাৎ কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট, যেটাকে আমরা হরাইজন্টাল কমিউনিকেশনস বলি, সেটার খুব বড় ধরনের একটা গুরুত্ব তৈরি হলো। সো এই ক্ষেত্রে ধরেন আমরা C4D কোন ধরনের টুল ইউজ করতে পারি, আমরা প্র্যাকটিক্যাল অর্থে মানুষকে এঙ্গেজ করে যত ধরনের কাজ করা যায়। ফর এক্সাম্পল পাবলিক হিয়ারিং, কালচারাল ইভেন্ট, তারপরে হচ্ছে ধরেন স্ট্রিট থিয়েটার, ফটো এক্সিবিশনস, ডিবেট ক্যাম্পেইন, তারপরে হচ্ছে ফটো ক্যাম্পেইন, যার মাধ্যমে পিপলকে এঙ্গেজ করা যায়। এই ধরনের বিষয়ে কমিউনিকেশনসের এই ধরনের টুল ইউজ করা যায়। এরপর আছে মিডিয়াকে এঙ্গেজ করা, প্রিন্ট মিডিয়া, তারপরে টেলিভিশন, অনলাইন মিডিয়াকে এঙ্গেজ করে কমিউনিটিকে ভয়েস রেজ করা। এবং নতুন যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিউ মিডিয়া বা মাল্টিমিডিয়া। আপনি জানেন যে ডিজিটাল এখন বাংলাদেশের 163 মিলিয়ন পিপলের মধ্যে প্রায় 80 মিলিয়ন মানুষ ইন্টারনেট ইউজ করে। এর মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী প্রায় 43 মিলিয়ন পিপল অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার। তো সেই জায়গাটায় আসলে ডিজিটাল মিডিয়ার বড় একটা গুরুত্ব রয়েছে তথ্যের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে। সো মাল্টিমিডিয়ারও একটা বড় ভূমিকা রয়েছে যে C4D কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট যে মডেলটাকে প্রমোট করার মধ্যে। সেক্ষেত্রে ওয়েবসাইট,
আমাদের যে ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আমাদের আমাদের অনেক ধরনের এডুকেশনাল অনলাইন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, মাল্টিমিডিয়া অনেক ধরনের ইস্যু আছে। অর্থাৎ ডিজিটালের যত স্টোরি টেলিং প্ল্যাটফর্ম আছে সেগুলোকে আমরা অ্যাজ এ টুল হিসেবে ইউজ করতে পারি। আমি একেবারে স্পেসিফিক একটা উদাহরণে আসতে চাই, কিভাবে C4B অর্থাৎ কমিউনিটির কথা মাথায় রেখে তার ভয়েসটাকে অ্যাক্টিভ করে তার সমস্যা তার মাধ্যমেই রেস করে তার উন্নয়নটা করা, এবং সে যাতে তার ভয়েসটা বা তার অধিকার বলার কথাটা অধিকারটা যারা পলিসি মেক করে সেখানে যাতে এনশিওর হয়, সেই জায়গাটা কিভাবে প্র্যাকটিস হয়। আমি যখন অ্যাকশন এডে কাজ করি, এটা 2014 থেকে 18-19 সালের কথা বলছি, আমাদের একটা বড় কাজের জায়গা ছিল ওমেন এম্পাওয়ারমেন্টের অ্যাকশন এডের। সো সেখানে আমাদের একটা আনপেড কেয়ার ওয়ার্ক নিয়ে একটা বড় ক্যাম্পেইন ছিল। অর্থাৎ আমাদের নারীরা ঘরে যে কাজটা করেন, রান্না বান্না করা, বাচ্চাদের খাওয়ানো, গোসল করানো, বড়দের দেখাশোনা করা, কাপড় ধোয়া, যেটাকে আমরা আনপেড কেয়ার ওয়ার্ক বলি, অর্থাৎ যেটার অর্থনৈতিক মূল্যায়ন নাই, পারিবারিক বা সামাজিক মূল্যায়নটি নেই। তো এইটা যখন আমরা চিন্তা করি, তখন যে সমস্ত মানুষগুলো এই ভুক্তভোগী তাদের পরিস্থিতিগুলো আসলে কিভাবে পলিসি মেকাররা অর্থাৎ এই কাজটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবে, পরিবারের মানুষ যারা ঘরে পুরুষরা আছেন তারা এই কাজটা সহযোগিতা করবেন কিংবা কাজটা যাতে অমূল্যায়িত না হয় সেদিকে মনোযোগ দেবেন, সেইটাই ছিল একটা বড় উদ্দেশ্য। এখন অ্যাজ এ কমিউনিকেশন এক্সপার্ট কিংবা অ্যাজ এ কমিউনিকেশনস এর একজন ব্যক্তি হিসাবে কিভাবে এই কাজটা আমি করব, প্রথমে আমাকে রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হয় পরিস্থিতির, অর্থাৎ বর্তমানে এই সেক্টরটার কি অবস্থা। ফর এক্সাম্পল, আমরা তখন গবেষণা করেছিলাম, সেখানে গবেষণা করে দেখা গেছিল একজন নারী যেখানে 6 থেকে 7 ঘন্টা ব্যয় করেন এই ধরনের ঘরের কাজ করতে, সেখানে একজন পুরুষ ব্যয় করেন 1 থেকে 1.5 ঘন্টা। প্রশ্ন হচ্ছে এটা করতেই পারেন, কিন্তু সমস্যা হচ্ছে এই 6 থেকে 7 ঘন্টার যে কাজটি নারী করেন সেটা সামাজিক বা অর্থনৈতিক কোনো মূল্যায়ন হয় না, যার ফলে নারীর যে ক্ষমতায়নের পথটি সেটা রুদ্ধ হয়, সে তার উন্নয়নের নিজের কথাটা মুখ ফুটে বলতে পারে না। অর্থাৎ আলটিমেটলি নারীর ক্ষমতায়নের পথটা আমাদের ত্বরান্বিত হয় না। সো এটা রিসার্চ এবং অ্যানালাইসিস করার পরে আমরা মিডিয়াকে এনগেজ করেছি যে রিপোর্টিং এর মাধ্যমে, অর্থাৎ অনেক সাংবাদিক তাদেরকে আমরা এই নানা ধরনের আমরা ইভেন্ট করেছি, সেই ইভেন্ট রিপোর্টিং হয়েছে, আমরা মিডিয়া ফেলোশিপ দিয়েছি সাংবাদিকদের, যার মাধ্যমে তারা এই সাংবাদিকরা কমিউনিটির যে সমস্যাগুলো অর্থাৎ নারীদের যে এই যে কাজগুলো মূল্যায়িত হয় না, এটা ছোট ছোট কেস স্টাডি আকারে ন্যাশনাল মিডিয়ায় নিয়েছে। সেই মিডিয়া ওই সাংবাদিকরা আবার পলিসি মেকার যারা আছে, ফর এক্সাম্পল প্ল্যানিং কমিশনের মিনিস্টার কিংবা অর্থ মন্ত্রণালয়ের যারা কাজ করেন কিংবা নারী মন্ত্রণালয় যে কাজ, তাদের মতামত নিয়ে সমস্যাগুলো ফুটিয়ে তোলা। এর ফলে যা হয়েছে যে ওই যে মানুষটা ভিকটিম অর্থাৎ নারী, তার কথাটাও আসছে, আবার পলিসি মেকারের কথাটা আসছে, যার ফলে নারী উন্নয়নের নীতিমালায় এই যে আনপেড কেয়ার ওয়ার্ক বিষয়টা সেটা উঠে এসেছিল এবং ব্যাপক একটা ডিবেট তৈরি হয় যে আসলে নারীর এই যে অমূল্যায়িত কাজ সেটা জিডিপিতে অন্তর্ভুক্ত করা হবে কিনা বা যাবে কিনা, সেটা নিয়ে এই আলোচনা ন্যাশনাল পর্যায়ে তৈরি হওয়ার এই ক্যাম্পেইনের ফল। আমরা যেটা করেছিলাম ডিজিটাল মিডিয়া ক্যাম্পেইন করেছিলাম, সেই ক্যাম্পেইনটা হয়েছিল কমিউনিটি বেসড। কিভাবে আমরা গাইবান্ধা এবং লালমনিরহাটে আমরা যে গবেষণাটি করেছিলাম, ওই এলাকার যে গবেষণার ফলাফল, যে নারীদের যারা ঘরের কাজটা করেন তারা কি ভাবে তাদের সমাজে বা পরিবারে নিগৃহীত করেন, সেই তথ্যটিও আসছে। আবার আমরা দেখিয়েছি নারী যদি অর্থনৈতিক কাজে যুক্ত হতে পারতো তাহলে এম্পাওয়ারমেন্টের পথটা ত্বরান্বিত হতে পারতো। অর্থাৎ এই ডিজিটাল মিডিয়ায় যে কন্টেন্টগুলো আমরা ক্রিয়েট করছি, ভিডিও, ছবি কিংবা ধরেন স্টোরি, সেটা ছিল এই কমিউনিটি বেসড, অর্থাৎ যারা এই সমস্যাটার ভিকটিম। ফলে তার ওই কথাটা আমি তার মুখ দিয়ে আমরা ডিজিটাল মিডিয়া ক্যাম্পেইনটা আসছে। আমরা লোকাল থিয়েটার করেছি, অর্থাৎ ওই যারা ধরেন পরিবারের সদস্য, ধরেন আমাদের উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যরা, তারা বিষয়টা অতভাবে বুঝতেনই না। তাদের ধারণা যে ঘরের কাজ তো নারীরাই করবেন, এটা আসলে অন্য করার দরকার কি, এবং এই কাজটা করার ফলে যে নারীর তার যে শক্তিটা আছে সেটা পালন করতে পারছে না, সেটা তারা বুঝতে পারতো না। সো লোকাল থিয়েটারের মাধ্যমে যেটা হলো, ওই থিয়েটারে আমরা ওই খুব এন্টারটেইনিং মোডে আমরা সন্ধ্যার পরে দিনে থিয়েটার হতো,
যার ফলে সাধারণ মানুষগুলো বুঝতে, এই যে ছবিটার মতো একটা মানুষ নারীর ঘাড়ে যে কত ধরনের বার্ডেন থাকে সেটা তারা বুঝতে পারতো। আস্তে আস্তে তারা রিকগনাইজ করা শুরু করে ওই নারীর কাজটাকে। আমরা সারা দেশব্যাপী ডিবেট ক্যাম্পেইন করেছিলাম প্রত্যেকটা বিভাগীয় শহরে। উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ের যত ধরনের শিক্ষার্থী আছেন তারা এই আনপেড কেয়ার ওয়ার্কের বিষয়টা বুঝবেন এবং ভবিষ্যতে নেতৃত্বে যখন আসবেন তখন তারা এই ধরনের বিষয় নিয়ে পলিসি মেক করবেন। কিংবা যেমন ঘরের মশারিটা যখন অনেকে, আমি ডিবেট ক্যাম্পেইন করতে গিয়ে দেখেছি যে খুলনায় একবার হয়েছে যে একজন শিক্ষার্থী বলল যে আমি ঘুমানোর পরে আমার মা হচ্ছে সবসময় মশারি টাঙিয়ে দিতেন। এটা যে আমি চাইলে পারি, এটা যে মার জন্য একটা বার্ডেন, সেটা ওই ডিবেট ক্যাম্পেইনের ফলে আমাদের ক্যাম্পেইনের কন্টেন্ট, আমাদের লিফলেট, আমাদের পোস্টার, এগুলোর ফলে ওই শিক্ষার্থীরা জানতে পেরেছে এবং ওই শিক্ষার্থীরা তখন কমিটমেন্ট করেছে আমরা বাসায় গিয়ে এখন থেকে মায়ের কাজটা সহযোগিতা করব। মায়ের কাজটা সহযোগিতা করার ফলে ওই মা তখন একটা ইনকাম জেনারেটিং কাজে অংশগ্রহণ করতে পারবো। আমরা ফটোগ্রাফি এক্সিকিউশন করেছি, অর্থাৎ সারা দেশের যারা ফটোগ্রাফারদের আমরা এঙ্গেজ করে, অর্থাৎ একটা কম্পিটিশন হয়েছে, সেই কম্পিটিশনের মাধ্যমে আমরা দৃককে যুক্ত করেছি। সেই দৃকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কি কোন কোন সেক্টরে নারীরা এই অমূল্যায়িত সেবামূলক কাজের ফলে তাদের বার্ডেন হয়। সে আমরা মিডিয়া ডায়ালগ করেছি, এই সব আমরা পাবলিকেশন করেছি। তো সবকিছু মিলে আপনি একটু আপনি এটা বলার মাধ্যমে আমি যেটা বলার চেষ্টা করব, দেখেন আমরা মিডিয়াকে এঙ্গেজ করেছি, লোকাল থিয়েটারকে এঙ্গেজ করেছি, পাবলিক ক্যাম্পেইন করেছি, ডিবেট করেছি, ফটো এক্সিবিশন করেছি। আমাদের উদ্দেশ্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রকে যারা সমস্যায় পড়েছেন তাদের ভয়েসটাকে নিয়ে এসেছি। এবং আমরা যখন পাবলিক ডিবেট করেছি তখন ধরেন আমরা অনেক সময় এই পাবলিক ডিবেট যখন ঢাকায় আয়োজন করেছি তখন ওই গাইবান্ধার কিংবা ওই প্রান্তিক যে সমস্ত মানুষরা একজন নারী, তাদেরকেও ডিবেট মন্ত্রীর সামনে কিংবা ধরেন যারা এটা নিয়ে তাদের সামনে তাদের ভয়েসটাকেও রেজ করিয়েছি একটা স্ট্র্যাটেজিক ভাবে। তার মূল কথা হলো যে আমরা যখন এই কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা ডেভেলপ করব কিংবা কমিউনিকেশন ক্যাম্পেইন করব, তখন এই যে বিভিন্ন ডিজিটাল মিডিয়া ইউজ করা, মেইনস্ট্রিম মিডিয়া ইউজ করা, ক্যাম্পেইন করা, কনভেনশনাল মিডিয়া, থিয়েটার ইউজ করা, এগুলোকে ইউজ করার মাধ্যমে আসলে এই উন্নয়নের পথটাকে ত্বরান্বিত করা। একইভাবে আমি রোহিঙ্গাকে নিয়ে কাজ করেছি অনেকদিন। এটা আপনি জানেন রোহিঙ্গা ক্রাইসিসটা একটা অনেক বড় ধরনের একটা ইস্যু। এইখানেও কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট যে মোডে আমরা কাজ অনেকেই করেছেন। আমি প্রথমে আলোচনায় বলেছিলাম আপনার সাথে যে অনেকেই হয়তো কমিউনিকেশনস অ্যাঙ্গেলে কাজ করেন কিন্তু অনেকেই হয়তো বোঝেন না বা ধরতে পারেন না এটা কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্টের মোডে করলে হয়তো জিনিসটা আরেকটু ডেভেলপ হতো। ফর এক্সাম্পল, একইভাবে আমি প্রত্যেকটা জিনিস এখানে উল্লেখ করব না, যেমন আমরা কমিউনিকেশন উইথ দ্য কমিউনিটিস, যেটা C4D এর যে অ্যালাইনমেন্টের সাথে খুবই ভালোভাবে যায়। অর্থাৎ কমিউনিকেশন উইথ দ্য কমিউনিটিস মেথডটা বা ধারণাটাই হচ্ছে যে আমি যে কমিউনিটির জন্য কাজটা করছি বা কমিউনিকেশনটা করছি, ওই কমিউনিটিস এর ভয়েস, তার ইস্যুটা যাতে কমিউনিকেশনসে রিফ্লেক্ট হয়, বাট তার ফিডব্যাকটা যাতে এনশিওর হয়, সে যেভাবে চাচ্ছে সেইভাবে যাতে হয়, অর্থাৎ কমিউনিটির মতো করে কমিউনিকেশন প্ল্যানটা সাজানো। সে কারণে আমরা যখন রোহিঙ্গা ক্রাইসিসে কাজ করেছি তখন আমরা যেভাবে করেছি, ধরেন রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজও ওই কমিউনিটিতে কন্টেন্ট গুলো ডেভেলপ করা, বিশেষ করে ছোট ছোট পোস্টার থেকে শুরু করে ওইখানে অনেকগুলো ছোট ছোট বিলবোর্ড হয়। আপনি যদি রোহিঙ্গা ক্যাম্পে যান দেখবেন অনেকেই কাজটি করছে। ওইখানে কমিউনিটি রেডিও আছে, বিশেষ কারণ আপনি জানেন যে রোহিঙ্গা যারা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে দেশে আসতে বাধ্য হয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম নানা কারণে। ওইটা আরো বিস্তার, সেদিকে আমি যাচ্ছি না। সো এখানে নানা ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলোর যদি সমাধান করতে চাই তাহলে এই রোহিঙ্গা কমিউনিটিকে আগে বুঝতে হবে, তার সমস্যাগুলো তার মতো করে বুঝতে হবে, তার ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে, তার মতো করে বুঝতে হলে ওই কমিউনিটির মতো করে হচ্ছে ম্যাটেরিয়াল ডেভেলপ করা, কন্টেন্ট গুলো ডেভেলপ করা। সো আবার ধরেন এই সমস্যাটা সমাধানও করতে হবে, তখন আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করা, ন্যাশনাল কনফারেন্স করা, যেখানে রোহিঙ্গা দ্বারা কি চায় বা তাদের কি কি অধিকার খর্ব হয়েছে বা বাংলাদেশের কি কি ক্ষতি হয়েছে সেই জিনিসগুলো তৈরি করা, এগুলো পাবলিকেশনের ক্ষেত্রে করা। সব মিলে যেটা মূল কথা হচ্ছে যে ক্রাইসিস কমিউনিকেশন বলেন বা এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে মাথায় রাখা, যাকে নিয়ে আমি কাজটা করছি তার ভয়েসটা যাতে এনশিওর হয়, তার মতো করে যাতে কমিউনিকেশন হয়।
ওই সমস্যাটা যাতে ওই লোকাল কমিউনিটির মতো করে আমার কমিউনিকেশনসে আসে। একইভাবে যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে C4D মডেলটা খুবই কার্যকর, হ্যাঁ, কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট এই বিষয়টা। কারণ আমরা যে কোনো ডিজাস্টারে যখন কাজ করি তখন প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইনফরমেশন। মানুষের প্রথমেই যেটি দরকার হয় ইনফরমেশন, কত মানুষ মারা গেল, কত ক্ষতি হয়েছে, কখন সাহায্য আসবে, কোথায় কোথায় সাহায্য পাওয়া যাবে, অথবা এখন সমস্যা কি, কোথায় কোথায় গেলে ইনফরমেশনটা সঠিক ইনফরমেশন পাওয়া যাবে, কোন জায়গায় কেন্দ্র খোলা হয়েছে, এই ইনফরমেশনটা সঠিকভাবে পৌঁছে দেওয়াই হচ্ছে প্রথম চ্যালেঞ্জিং হয়। এবং সেই কাজটি কিন্তু কমিউনিকেশন যারা কাজ করেন তাদের উপরে দায়িত্বটা বর্তায়, এবং তখনই বিশ্বাসযোগ্যভাবে আমার কমিউনিকেশনসের ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করা পৌঁছে দেওয়াই হচ্ছে চ্যালেঞ্জ হয়। এবং সেই কাজটি সঠিকভাবে না করতে পারলে আমরা দেখি রিউমার তৈরি হয়, নানা ধরনের সমস্যা ক্রিয়েট হয়। সেখানে আবার এই কমিউনিকেশনস উইথ দ্য কমিউনিটিস ধারণাটা খুবই প্রযোজ্য। অর্থাৎ আপনি যখন ধরেন আপনি একটা নোয়াখালী অঞ্চলে যখন কোনো একটা ডিজাস্টার হবে তখন ওই এলাকার মানুষের ভাষা অ্যাকসেন্টের মতো আপনি যখন মাইকিং করবেন তখন তার ভাষায় মাইকিংটা করা, কিংবা যখন বরিশালে করবেন বরিশালের ওই এলাকার মানুষের ভাষার সাথে মিশে গিয়ে মাইকিংটা করা, কিংবা ধরেন আপনি যখন ওই মসজিদের ইমামদের মাধ্যমে যখন কোনো একটা মেসেজ দেবেন তার ভাষায় তার মতো করে মেসেজটা দেওয়া, তা নাহলে হবে কি তখন মানুষের মেসেজটা বুঝতে পারবে না। ইউজ অফ মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং কনভেনশনাল যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো ইউজ করাটা খুব দরকার। এবং আবার বারবার বলার চেষ্টা করছি যে যে কমিউনিটির জন্য আমি কাজ করছি তার মতো করে মিডিয়াগুলো কন্টেন্ট বা মেসেজটা ডেভেলপ করা খুবই দরকার। এবং এটা কেন দরকার, কারণ ধরেন আপনি এই যে আমফান হলো আমাদের উপকূলীয় অঞ্চল বিশেষ করে বাগেরহাট বা অন্যান্য এলাকাকে, এর আগে সিডার আইলা যখন হয়েছে তখন তখন এই এলাকার মানুষের সমস্যাটা কি এবং কি ধরনের উন্নয়ন করা দরকার সেটা যদি ওই মানুষের সাথে আপনি না মেশেন তখন আপনি বুঝতে পারবেন না। আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই। মানুষের হয়তো আপনি ওই এলাকার মানুষের সাথে মিশে আপনি বুঝতে পারলেন যে এই এলাকার মানুষ আসলে মোটা চাল খায়, তো আপনি যদি ধরেন আপনি এই যখন তাদেরকে সহযোগিতা করবেন, আপনি ধরেন সবার জন্য আপনি ডোনেশন দিলেন কিংবা সবাইকে খাদ্য সহযোগিতা দিলেন, কি চাল দিলেন, চিকুন চাল দিলেন, কিন্তু আপনি বলতেছেন তাকে সহযোগিতা করছে, আপনি যে চিকুন চালটা যে সে খেতে পারে না এইটা কিন্তু আপনার মাথায় নাই। তো সেই কারণে যখন আপনি ওই কমিউনিটির মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কার সাথে মিশতে আপনার কি প্রয়োজন, আপনার কি চিকুন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। সো এই কারণে বলছি যে পিপল সেন্ট্রিক, কমিউনিটি সেন্ট্রিক প্রবলেম যদি সলিউশন আনতে চান তার কথাটা আগে শুনতে হবে আর বুঝতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দেই, আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই পটুয়াখালী আমি এরকম কাজ করতে গিয়েছি একটা দুর্যোগের পরে, এটা ছিল 2010-11 দিকে। সো ওই দুর্যোগের পরে আমি দেখলাম যে অনেক স্বেচ্ছাসেবক তাদেরকে এটা পানি দিয়ে আসছে আর কি। হ্যাঁ, পানিটা দিয়ে আসছে হচ্ছে যে বড় বড় মামের বোতলে এই পানিগুলো দিয়ে আসছে, মাম কিংবা বিভিন্ন ধরনের 5 লিটার। কিন্তু একটু পর গিয়ে দেখলাম ওই এলাকার মানুষ এই পানিগুলো ফেলিয়ে দিয়ে সে পুকুরের পানি নিয়ে যাচ্ছে, যেখানে পুকুরটা ভালো আছে। তখন জিজ্ঞেস করলাম যে আপনি পানিটা ফালাই দিলেন কেন? তখন সে বলল যে এই পানিটার স্বাদ কিংবা এই পানিটা কি তারা ওইটা আসলে তাদেরকে জানানো হয়নি, যে কারণে ওই পানিটা তারা যেহেতু স্বাদের সাথে মিলছে না সেই কারণে তারা ফালিয়ে দিয়েছে। একজন কমিউনিকেশনস যিনি নিয়ে কাজ করবেন তার দায়িত্ব হচ্ছে যখন এই ধরনের দুর্যোগের পর মানুষকে নানা ধরনের সহযোগিতা দেওয়া হয় বা প্রবলেমটা কি সঠিকভাবে আইডেন্টিফাই করে মানুষকে সঠিক তথ্যটা দেয়া, যে এবং সেটা তার সাথে প্রথমে প্রবলেমটা জেনে কি কি সমাধান হতে পারে সেটা তার মাথায় নিয়ে করা। অর্থাৎ যে পানিটা দেয়া হচ্ছে সেই পানিটাকেও তাকে আগে থেকে জানানো যে এই ধরনের পানিটা দেয়া হচ্ছে, আপনি খেলে আপনার কোনো ধরনের শারীরিক সমস্যা হবে না। অর্থাৎ তথ্যটা সঠিকভাবে দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি কমিউনিটি এঙ্গেজমেন্টটা তৈরি করা যাতে করে ইনফরমেশন ডেসিমিনেশনটা সহজ হয় এবং মিস ইনফরমেশন তৈরি না হয়। শরীফ ভাই, আমি এখানে একটু জানতে চাইবো, একটু যদি আগের ডিজাস্টার ক্ষেত্রে যাই, তো
তো আপনি যেটা বলছিলেন যে তথ্য সরবরাহের ক্ষেত্রে আবার অথবা অথবা হিউম্যানিটেরিয়ান অ্যাকশনস এর ক্ষেত্রে কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট বা কমিউনিকেশন অনেক কাজ করে। তো সেখানে আমরা যদি একটু বিবেচনা করি যে যখন এখন উত্তরবঙ্গের অনেক জেলায় জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, আমরা দেখি যে বিভিন্ন সময় যখন বন্যা হয় অথবা সাইক্লোন হয়, কিছু কিছু এলাকায় খুব বেশি ত্রাণ যায়, সেটা সরকারের তরফ থেকে হোক অথবা বেসরকারি তরফ থেকে হোক। আবার কিছু কিছু এলাকায় একেবারেই ত্রাণ যায় না। তো এইগুলো এখানে আসলে কমিউনিকেশন কিভাবে কাজ করে, ইনফরমেশন ডিসিমিনেশন কিভাবে কাজ করে, অথবা কোনো গ্যাপ আছে কিনা? অবশ্যই, নিশ্চয়ই। একটা হচ্ছে যে ধরেন যে কোনো দুর্যোগের ফার্স্ট রেসপন্ডার, বিশেষ করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফার্স্ট রেসপন্ডার হয় ওই প্রতিষ্ঠানের যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান বা অন্যরা, এবং কমিউনিকেশনস এর যিনি কাজ করেন। সো প্রথমেই গিয়ে যে কাজটি তাকে করতে হয়, সিচুয়েশন অ্যানালাইসিসটা করতে হয়, অর্থাৎ কি কি ধরনের ক্ষতি হয়েছে, কার কি প্রয়োজন, কোথায় কতটুকু প্রয়োজন, কেন প্রয়োজন, এই অ্যানালাইসিসটা করে ফেলতে হয়। এখন যেটা প্রবলেম হয় যে অ্যানালাইসিসটা যখন সঠিকভাবে হয় না, তখন এই আপনি যে কথাটা বললেন যে কোথায় কম পায় কোথায় বেশি পায়, তো সে কারণেই ধরেন সেক্ষেত্রে যিনি কমিউনিকেশনস এর কাজ করেন তার প্রধানতম দায়িত্বটি হচ্ছে যেটাকে আমরা সিচুয়েশন রিপোর্ট বলি, কিংবা ধরেন ইনফরমেশন ম্যাটেরিয়াল বলি। ফর এক্সাম্পল, যে প্রোগ্রাম কলিগ যিনি আসলে এই সমস্যাটার ইনডেপথ থেকে অ্যানালাইসিস করেন, কিংবা একসাথে গিয়ে আপনি যেটা বললেন যে ধরেন উত্তরাঞ্চলে বন্যাটি হলো, তো প্রথমেই যে কাজটি করা দরকার, একটা টিমে গিয়ে প্রথমেই সিচুয়েশন অ্যানালাইসিসটা করেই একটা রিপোর্ট জেনারেট করা। কমিউনিকেশনস যিনি কাজ করেন তার দায়িত্ব হচ্ছে এটার উপর বেস করে কন্টেন্ট ডেভেলপ করা। ফর এক্সাম্পল, আপনি ভিডিও করতে পারেন যে 10টি এলাকায় এই দুর্যোগ আক্রান্ত হয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই জেলাটি, এই এলাকার মানুষের এই এলাকায় এই ধরনের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন, অথবা গাইবান্ধার সুন্দরগঞ্জের এই এলাকাটার মানুষ সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আপনি একই তথ্যটা গণমাধ্যমেও দিবেন। এই যে এইখানে কমিউনিকেশনস এর বড় ভূমিকা, যেহেতু আপনি ফিল্ডে গিয়েছেন, ফিল্ডের পরিস্থিতিটা বোঝেন, গণমাধ্যমকে সাথে সাথে তথ্যটা দিয়ে দেওয়া যে আমার এই উত্তরাঞ্চল এই জেলায় এই ক্ষতি হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জেলায় এই প্রয়োজন এমন, কারণ আপনি ওই কমিউনিটির কি প্রয়োজন সেইটাকে আপনাকে নিয়ে আসতে হবে। আর বড় যে ভুলটা হয়, যেটা বারবারই আমাদের উন্নয়নে সমন্বয় অনেক সময় চ্যালেঞ্জ হয়, যে এলাকায় যে প্রয়োজনটা হয় সেই এলাকায় সেই প্রয়োজনটা যায় না বা উৎপাদন যায় না। সেক্ষেত্রে কমিউনিকেশনসে যিনি কাজ করেন তার ভূমিকা সবচেয়ে বেশি। অর্থাৎ এই ব্যক্তি তিনি ওই এলাকায় গিয়ে সেই সমস্যাটার গোড়ায় গিয়ে কমিউনিকেশন, ভিডিও, ছবি, তারপর নানা ধরনের কন্টেন্টের মাধ্যমে সেটা যারা নীতি নির্ধারক আছে তাদেরকে জানানো, একই সাথে গণমাধ্যমের মাধ্যমেও নীতি নির্ধারককে জানানো, যাতে করে যখন প্ল্যানটি হবে তখন যাতে সঠিকভাবে প্ল্যানটি হয়, অর্থাৎ কোনো জায়গায় বেশি গেল কোনো জায়গায় কম গেল এটা যাতে না হয়। তো এই ক্ষেত্রে এটার একটা বড় ভূমিকা আছে কাজ করার ক্ষেত্রে। আমি বোধহয় জি জি, ধন্যবাদ শরীফ ভাই। আমি আরেকটা এটার সঙ্গে যুক্ত রেখে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি মিডিয়ার ভূমিকার কথা বলছেন, যারা কমিউনিকেশন অফিসার হিসেবে অথবা পিআর ও হিসেবে কাজ করেন বা যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন, ওনারা কিভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগটা রক্ষা করেন অথবা সম্পর্কগুলোকে রক্ষা করেন বা করতে পারেন? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা দুইভাবে উত্তর দিতে চাই। একটা হচ্ছে যে আপনাকে গণমাধ্যম, যেহেতু ধরেন আমি একটা তথ্য আপনাকে একজনকে বললাম, একজন মানুষ জানবে, কিন্তু এই কথাটাই যদি প্রথম আলোতে বা ডেইলি স্টারে আসে, সেটা কিন্তু লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। প্রথম আলোর প্রতিদিন প্রায় ৭৬ লাখ মানুষের কাছে পৌঁছায়, রাইট? তো আমাকে সবসময় মাথায় রাখতে হবে কত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে গণমাধ্যম একটা বড় জিনিস। তো আপনাকে এটা আর একটু বড় ডিসকাশন, আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। আপনাকে প্রথমে একজন কমিউনিকেশন এক্সপার্ট বা কমিউনিকেশনস এর কাজ করা ব্যক্তি হিসেবে প্রথমে মিডিয়া ম্যাপিংটা আপনাকে করতে হবে। কোন মিডিয়া কি কাজ করে, কোন সাংবাদিক কি কাজ করে, কোন সাংবাদিক কোথায় কাজ করে। ফর এক্সাম্পল, আপনি জানেন ডিজাস্টার নিয়ে কাজ করে একটা ডিজাস্টার বিট বলি আমরা, কিংবা এনভায়রনমেন্ট বিট বলি, সাংবাদিকদের প্রত্যেকটা অফিসে আছে। তো আপনাকে প্রত্যেকটা অফিসের নাম ধরে দেয়। ফর এক্সাম্পল, প্রথম আলোতে আমাদের ইফতেখার ভাই কাজ করে এই সমস্ত বিষয়ে, তাই না? সো আপনাকে মিডিয়ায় এই বিষয়ে কে কে কাজ করে তার ডেটাবেসটা আপনার থাকতে হবে, তার ইমেল আইডিটা আপনার কাছে থাকতে হবে, আর ফোন নাম্বারটা আপনার কাছে থাকতে হবে।
একই সাথে তার সাথে রিলেশনশিপসটা বিল্ড আপ করতে হবে, এবং এটা গিভ অ্যান্ড টেকেন রিলেশন যাতে না হয়। অর্থাৎ একজন, আপনার মনে রাখতে হবে, একজন সাংবাদিকেরও কিন্তু তথ্য দরকার এবং অথেন্টিক তথ্য দরকার, এবং আপনি একজন কমিউনিকেশনস প্রফেশনাল হিসেবে যদি ওই সাংবাদিককে অথেন্টিক তথ্য দিতে পারেন, সেই সাংবাদিক কিন্তু আপনার কাছে আসবে। তো সে কারণে এখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন, আপনাকে বুঝতে হবে কোন গণমাধ্যম কিভাবে কাজ করে, আমরা রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে কোন সাংবাদিক এই ধরনের নিউজগুলো করে। একই সাথে আপনি জানেন যে লোকালে হয়তো এই ঢাকার সাংবাদিক লোকালিটি কাজ করে না, আপনাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে সাংবাদিকদের ফোরাম থাকে, প্রেস ক্লাব থাকে। আপনি যে এলাকায় কাজ করতে যাচ্ছেন বা যাবেন বা কাজ করবেন, আগে থেকে ওই এলাকায় প্রেস ক্লাবের ডেটাবেসটা নিয়ে যাওয়া, প্রেস ক্লাবের সভাপতিকে, সাধারণ সম্পাদককে, কিংবা প্রেস ক্লাবে কারা কারা আছেন তার ইনফরমেশনটা নিয়ে যাওয়া, তার ইমেল আইডিটা নিয়ে যাওয়া, নিয়ে তাদের সাথে কমিউনিকেট করা যে ভাই আমি আপনার এলাকার এই সমস্যাটা নিয়ে কাজ করছি, আপনি এই বিষয়টা নিয়ে বিশেষ করে রিপোর্ট করতে পারেন। অর্থাৎ আপনি গণমাধ্যমের একটা ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকতে হবে, ঢাকার এবং কমিউনিটি লেভেলে রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে এবং তথ্যটা তাদেরকে দিতে হবে, তাহলেই আপনি আসলে গণমাধ্যমে ভালো রিপোর্টিং করতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আমি আমার একেবারে শেষ স্লাইডটা চলে আসি। আমরা তো এতক্ষণ কথা বললাম কিভাবে কমিউনিটি সেন্ট্রিক কমিউনিকেশন করা যায়, কিংবা মেসেজ ডেভেলপ করা যায়, কমিউনিটির ভয়েসটা কিভাবে নিয়ে আসা যায়। এখন এই কাজটি আপনাকে খুব স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, না করলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মিসকমিউনিকেশন হওয়ার সুযোগ তৈরি হয়। সে কারণে আমরা বলি C4D বলেন, কমিউনিকেশনস ফর ডেভেলপমেন্ট বলেন, বা যে কোনো কমিউনিকেশনসের সফলতা নির্ভর করে আপনার স্ট্র্যাটেজির উপর, যেটাকে আমরা কমিউনিকেশন স্ট্র্যাটেজি বলি। সো এই ক্ষেত্রে আপনি প্রথমে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখনই দুর্যোগ হোক, উন্নয়নে কোনো সমস্যা হোক, কিংবা আপনি বড় কোনো সমস্যা, সে অর্থনৈতিক সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, কিংবা ধরেন রাজনৈতিক মানসিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যার উন্নয়নের ক্ষেত্রে যখনই আপনি অ্যাজ এ কমিউনিকেশন ফোকাল পারসন হিসেবে কাজ করবেন, তখন ওই সমস্যার সমাধানের জন্য কমিউনিকেশনের অ্যাঙ্গেল, একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি আপনাকে ডেভেলপ করতে হবে। সেটা একেবারে যে কোনো স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে, এবং যদি একটা ইভেন্টও করতে চান সেই সমস্যাটার কোনো একটা স্পেসিফিক ইস্যু তুলে ধরতে, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে। এবং তৈরি করতে হবে শুধুমাত্র খাতা কলমের থেকে, বিষয়টা জরুরি হচ্ছে আপনি ইস্যুটা বোঝা এবং একটা ড্রাফট প্ল্যান করে ফেলা। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে বাংলাদেশে ধরেন, আমি এখন যদি এটা স্পেসিফিক যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করি, ধরেন এই যে মাইগ্রেন্টরা নানা ধরনের সমস্যায় পড়েন, তারা ট্রাফিকিং এর শিকার হন, তারা হচ্ছে দেশের বাইরে যখন যান দালালের খপ্পরে পড়েন, বুঝে না বুঝে তারা দেশের বাইরে যান। সো এই সমস্যাটা অনেক বড় সমস্যা। এই সমস্যাটার যদি কমিউনিকেশনসের অ্যাঙ্গেল আমি সমাধান আনতে চাই, মেসেজের মাধ্যমে, মিডিয়া এঙ্গেজের মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, কিংবা আমাদের কমিউনিকেশন কন্টেন্টের মাধ্যমে, তাহলে যে জিনিসটা আমাকে প্রথমেই করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড এবং সিচুয়েশন অ্যানালাইসিসটা করতে হবে। অর্থাৎ বাংলাদেশের কি অবস্থা, কি কারণে এই সমস্যাটা হয়, কারা কারা এই সমস্যাটা বেশি পড়েন, সরকারের আইন কি বলে, আন্তর্জাতিক আইন কি বলে, আন্তর্জাতিক কি মেকানিজম আছে এই সমস্যাটা সমাধান করতে, দেশীয় কি মেকানিজম আছে এই হিউম্যান ট্রাফিকিং রোধ করার ক্ষেত্রে। সেটা যখন অ্যানালাইসিসটা আপনি করার পরে আপনাকে একটা কমিউনিকেশন অবজেক্টিভ সেট করতে হবে। অর্থাৎ ধরেন আমার অবজেক্টিভ হচ্ছে যে মানুষ হিউম্যান ট্রাফিকিং যাতে না হয়, এটা সবচেয়ে অথেন্টিক তথ্যটা মানুষ জানবে এবং তার বিহেভিয়ার আর চেঞ্জ করবে। এই অবজেক্টিভটা আপনি সেট করলেন। এরপর আপনাকে স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হবে যে আপনি গভর্নমেন্ট স্টেক হোল্ডার কারা কারা, নন গভর্নমেন্ট স্টেক হোল্ডার কারা কারা, কারা কারা এই কোন কোন মানুষরা এই ট্রাফিকিং এর সাথে জড়িত, কোন কোন স্টেক হোল্ডার আছে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারে। এর মধ্যে গণমাধ্যম থাকবে, এর মধ্যে কমিউনিটি পিপল থাকবে, এর মধ্যে ভিকটিম থাকবে, এর মধ্যে যারা ট্রাফিকিং করেন তারাও আপনার টার্গেট স্টেক হোল্ডারের মধ্যে থাকবে। যখন আপনি স্টেক হোল্ডার অ্যানালাইসিস করার পর আপনার মেসেজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ধরেন আপনি এই টার্গেট স্টেক হোল্ডারটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনার মেসেজ ডেভেলপমেন্টটা সহজ হবে। ফর এক্সাম্পল, আপনার সরকারের যারা কর্মকর্তা, যারা ডিসিশন মেকিং করে, তার জন্য যখন আপনি একটা মেসেজ ডেভেলপমেন্ট করবেন, স্পেসিফিক ধরেন আমি একটা মেসেজ ডেভেলপ, আমি একটা ব্লগ লিখতে চাই, কিংবা ধরেন লিফলেট করতে চাই, সেইটার
টার্গেট অডিয়েন্স যখন আপনার সরকার, তখন এক ধরনের মেসেজের টোন হবে। আবার যদি সেটা টার্গেট অডিয়েন্স হয় সাধারণ মানুষ, তার মেসেজের ধরন একরকম হবে। সাধারণ মানুষের মেসেজের ধরনটা অনেক বেশি সিম্পল, অনেক বেশি তার মতো করে হতে হবে। অর্থাৎ স্টেক হোল্ডারের উপর ভিত্তি করার মেসেজটা হতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি কোন মাধ্যমে আমি আমার মেসেজগুলো পৌঁছাতে চাই। ধরেন আমি যখন আমি কি ডিজিটাল মিডিয়ায় যাব, নাকি মেইনস্ট্রিম মিডিয়ায় যাব, না আমি কনভেনশনাল মাধ্যমে যাব, সেটা ডিপেন্ড করবে আপনার মেসেজ এবং আপনার স্টেক হোল্ডারের উপরে। যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি না গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে চাই, যাতে করে তারা ট্রাফিকিং সম্পর্কে সচেতন হয়, তারা যাতে না জেনে দেশের বাইরে না যায়, তারা যাতে কোনো কিছু না বুঝেই দালালের হাতে টাকা তুলে নেওয়া যায়, তখন কিন্তু আপনার আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল মিডিয়া কিংবা ইংলিশ মিডিয়ার গণমাধ্যম হয়তো কাজ করবে না। কারণ তখন সেইখানে হয়তো আপনাকে কনভেনশনাল মিডিয়া, বিশেষ করে যে পালাগান কিংবা ধরেন কমিউনিটি মিটিং, কোর্ডিয়ার্ড মিটিং, কিংবা ধরেন স্কুলের ক্যাম্পেইন, অর্থাৎ তখন কিন্তু আপনার এই চ্যানেলটাও পরিবর্তন হবে। সো চ্যানেলের পরে আপনার অ্যাক্টিভিটি প্ল্যান, আপনি কি অ্যাক্টিভিটি, আপনি গণমাধ্যমে কি অ্যাক্টিভিটি করবেন, আপনি ডিজিটাল মিডিয়ায় কি অ্যাক্টিভিটি করবেন, আপনি মেইনস্ট্রিম মিডিয়া কিভাবে অ্যাক্টিভিটি করবেন, লোকালে কি কমিউনিকেশন অ্যাক্টিভিটি করবেন, এইটা ডিটেল প্ল্যান করবেন বেসড অন মেসেজ, টার্গেট স্টেক হোল্ডার এবং চ্যানেল। অ্যাক্টিভিটির সাথে সাথে আপনি আউটপুট হিসাবে কি চান সেটাও সেখানে লিখতে হবে, এবং সেটা একটা মাইলস্টোন সেট করা, ঠিক আছে আমি এতদিনের মধ্যে এই অ্যাক্টিভিটিটা শেষ করব এবং আমি এত মানুষকে পৌঁছাতে চাই। এটা করার পরে আপনার কি রিসোর্স লাগবে, সেটা টাকার ক্ষেত্রে হতে পারে, সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে। ফর এক্সাম্পল, আমি যে অফিসে কাজ করি সেই অফিসে কোন মানুষ আমার এই কাজটার জন্য ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ, কোন রিসোর্সের মাধ্যমে আমি আমার প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এরপরে আপনাকে ফাইনালি আপনার যেটা থাকতে হবে যে আমি যে কমিউনিকেশন যে প্ল্যানটা করলাম, যেখানে স্ট্র্যাটেজিটা করলাম, যেখানে অবজেক্টিভ আছে, স্টেক হোল্ডার আছে, মেসেজ আছে, অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল আছে, আমি শুরু করে দিলাম আমার কমিউনিকেশনসের বা C4D অ্যাঙ্গেলে কাজ করা। কিন্তু আমার একটা এভালুয়েশন মেট্রিক্সও থাকতে হবে, এভালুয়েশন করার আর পরিস্থিতিও থাকতে পারে যে আমি যে কাজটা করতেছি সেটা আসলেই যেভাবে আমি চিন্তা করছি সেইভাবে হচ্ছে কিনা। এটা নানাভাবে করা যায়। ফর এক্সাম্পল, আপনি একটা নাটক করতেছেন, গণনাটক, যেটার মাধ্যমে আপনি বলছেন যে ট্রাফিকিং এর এই কারণ, তোমরা না বুঝে দেশের বাইরে যাবা না বুঝে দালালের টাকা দেবা না, দক্ষ হয়ে বিদেশ যাবা। আপনি নাটকের পরে আপনি একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করতে পারেন যে সেই মেসেজটা বুঝলো কিনা, ছোট করে তাদেরকে ভিডিও নিতে পারেন, আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে সে মেসেজটা বুঝলো কিনা, এভাবে করতে পারেন। আবার ডিজিটাল মিডিয়া এটা করাটা সহজ, আপনি হয়তো একটা মেসেজ দিয়ে আপনি এখানে একটা পোলিং করে দিলেন যে আপনি মেসেজটা বুঝেছেন কিংবা বোঝেন নাই, কিংবা কোন জায়গায় ঘাটতি আছে। অর্থাৎ আপনার মেসেজ কিংবা আপনি যে ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করলেন বা যে প্ল্যানটা করলেন, সেইটা যেভাবে অবজেক্টিভ সেট করছেন সেইভাবে আসলে মানুষরা বুঝলো কিনা, সেইটার একটা ইভালুয়েশন করার একটা সিস্টেম থাকতে হবে। এটা থাকলে যেটা সুবিধা হবে, তখন ধরেন আপনি চিন্তা করলেন যে আমি কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে সব মানুষ বুঝে যাবে, এইটার একটা ধারণা প্রথম নিলেন, কিন্তু মাঝখানে গিয়ে দেখলেন আপনার অ্যাক্টিভিটি যেভাবে প্ল্যান করছিলেন সেইভাবে মানুষ আসলে বুঝতেছে না। যদি মনিটরিং টুলটা আপনার মনিটরিং বিষয়টা মাথায় থাকে, তখন কিন্তু আপনি আপনার এক প্ল্যানে কিছুটা চেঞ্জ আনতে পারেন। যেটা আবারও বলছি, এখানে C4D এর একটা বড় ভূমিকা আছে। যেহেতু কমিউনিটি মানুষ যেভাবে চাচ্ছে, যেভাবে তারা বুঝতে পারছে, সেইভাবে যদি আপনি প্ল্যানটা সেট করতে পারেন, যদি ফিডব্যাকটা তাদের কাছ থেকে নিয়ে আবার রিডিজাইন করেন, তখন কিন্তু আপনার আউটপুটটা আরো বেশি আসবে। সো সেক্ষেত্রে বলছি C4D বলেন বা যে কোনো কমিউনিকেশনস এর আউটপুট এনশিওর করার ক্ষেত্রে কমিউনিকেশন স্ট্র্যাটেজি মিনিমাম এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার C4D মডেলে বলেন বা যে কোনো কমিউনিকেশন সেক্টরে আপনার কাজ করা সহজ হবে। মোটামুটি আমার মনে হয় এই ছিল আমার আলোচনার বিষয়। আমার কাছে মনে হয় আমি অনেকগুলো বিষয় আলোচনা করেছি। জুয়েল, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা হয়তো সেটি নিতে পারবো।
আচ্ছা, একজন মিনহাজুল আবেদিন বলেছেন টেকসই উন্নয়নের লক্ষ্যমত অর্জনের জন্য C40 খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কমিউনিটি লেভেলে তথ্য প্রচার ও প্রসার এবং আচরণ পরিবর্তন যোগাযোগ কাজে পাশাপাশি পলিসি অ্যাডভোকেসি করতে হবে। সেক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে ইতিবাচক স্টোরিগুলো পলিসি লেভেলে উপস্থাপন করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। মিডিয়া অ্যাডভোকেসির C40 ইনিশিয়েটিভ দারুণভাবে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মিডিয়া অ্যাডভোকেসি এটা বড় জায়গা। মিডিয়াকে আমাদের অ্যাডভোকেসির পার্ট করে। অ্যাডভোকেসির মূল উদ্দেশ্য থাকে যে আমি যে কাজটা করতে চাই, বা আমি ধরেন আমার আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবো। হ্যাঁ, তো সেই জায়গাটায় মিডিয়া একটা বড় রোল প্লে করতে পারে, বিশেষ করে আমার সচেতনতার মাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে। মিডিয়াকেও অ্যাডভোকেসির পার্ট করা, এটা কিভাবে, এটা আমাদের অনেক ক্ষেত্রে এটা অনেকে ভুল ধারণা তৈরি হয়। মিডিয়া হচ্ছে অনেক সময় তাকেও C4Dর মতো সেও যাতে ইস্যুটাকে ধারণ করে সেইভাবে তাকে অনবোর্ড করা। অর্থাৎ ধরেন নারী উন্নয়ন বলেন, দারিদ্রতা বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, কিংবা ধরেন এই প্রবাসীদের যে সমস্যা, প্রত্যেকটি ক্ষেত্রে মিডিয়াকেও অনবোর্ড করা, সে যাতে করে তার জায়গা থেকে আলোচনাটা করেন, রিপোর্টিং করেন, সমস্যাগুলো তুলে ধরেন, কিংবা পলিসি মেকারদের সামনে তার ইস্যুগুলো নিয়ে আসেন। তাহলে হবে কি, ইস্যুটা অনেক বড় পরিসরে আলোচনা হবে। অনেক বড় পরিসরে আলোচনা হলে পলিসি লেভেল, পলিসি ইমপ্লিমেন্টেশন বা পলিসি ইনিশিয়েশনে আসলে অনেক বেশি সুবিধা হয়। আমাদের আরেকজন আমাদের দর্শক শ্রোতা জানতে চেয়েছেন আপনার কানেক্ট 360 সম্পর্কে, যদি একটু সংক্ষেপে একটু বলেন কিভাবে কাজ করছেন, কখন থেকে শুরু হলো। আচ্ছা, এটা বেসিক্যালি কমিউনিকেশনস নিয়ে একটা ভলান্টারি একটা আমরা অর্গানাইজেশন আমরা কাজ করার চেষ্টা করছি। কানেক্ট 360 মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশনস এর মাধ্যমে কিভাবে লাইফের ট্রান্সফরমেশনটা করা যায়। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইয়ুথদের মধ্যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট থ্রু কমিউনিকেশনস ইন টার্মস অফ, ধরেন কমিউনিকেশনস তো অনেক অ্যাঙ্গেল আমরা করছি। ফর এক্সাম্পল, আমরা স্কিল লেভেলে কাজ করি, আমরা কলেজ লেভেলে কাজ করি, কিছু কিছু ইউনিভার্সিটি লেভেলেও কাজ করেছি। স্কুল লেভেলে কাজটা হয়, ধরেন আমরা আমাদের কমিউনিকেশনস ফর লাইফ নামের একটা প্রোগ্রাম আছে, যেখানে আমরা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা করার চেষ্টা করি যে তুমি যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনাটা তোমার প্রশ্ন শিক্ষকের কাছ থেকে জানাটা তোমার কিভাবে তুমি প্রশ্নটা করবা, কিভাবে তোমার কমিউনিকেশন স্কিলটা বাড়াবা, কিভাবে তুমি ইংলিশে ভালো কথা বলতে পারবা, কিভাবে ভালো লিখতে পারবা, কিভাবে ডিবেট করা যায়, এটা তো স্কিল লেভেলে গেল। এরপরে আমরা আসি যে যখন আমরা ন্যাশনাল লেভেলে বলি, ইয়ুথদের কথা বলি, কিভাবে তার পার্সোনাল কমিউনিকেশন স্কিল বাড়ানো যায়, কিভাবে সে ধরেন ফটোগ্রাফি ভালো করতে পারে, ভিডিওগ্রাফি ভালো করতে পারে, কিভাবে সে স্পিকিং এ ভালো করতে পারে, কিভাবে তিনি একটা প্রেজেন্টেশনে ভালো করতে পারে, কিভাবে একটা রাইটিং এ স্কিল ডেভেলপ করতে পারে। সো ইটস অল অ্যাবাউট কমিউনিকেশনস ইস্যু, বিশেষ করে ইয়ুথদের মাঝে তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, তার সচেতনতা বৃদ্ধি করা, তার পরিবর্তিত পরিস্থিতিতে, বিশেষ করে যেমন ধরুন ডিজিটাল কমিউনিকেশনস এর জায়গায় কিভাবে সে একটা কন্টেন্ট ডেভেলপ করবে, কিভাবে সে ROI নির্ধারণ করবে, কিভাবে কোন প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে, ডিজিটাল পিসিংটা কিভাবে তৈরি করে, এই কমিউনিকেশনস এর বিষয়গুলো নিয়েই আসলে বেসিক্যালি আমাদের কাজ করা। জুয়েল, করতে চাই, আপনি রিভারাইন বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন, আমি যদি ভুল করে না, রিভারাইন পিপলের সঙ্গে যুক্ত আছেন। তো আপনারা সেখানে কি ধরনের কাজ করছেন আমি একটু জানতে চাই, এই কারণে যেহেতু পরিবেশ সংক্রান্ত কাজ নাম থেকেই বোঝা যাচ্ছে, এবং আপনি ইয়ুথ এঙ্গেজমেন্টের কথা বলছিলেন। আপনারা কমিউনিকেশনস এর একজন শিক্ষার্থী হিসাবে এবং কমিউনিকেশনস নিয়ে আপনি কাজ করছেন, যারা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চায় সেখানে কমিউনিকেশনস কিভাবে রোল প্লে করতে পারে, এবং যারা ইয়ুথ এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করছে ইয়ুথরা কিভাবে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে আরো বেশি। দেখেন, এনভায়রনমেন্ট তো বাংলাদেশে খুব বড় একটা ইস্যু। আপনি কমিউনিকেশন ছাত্র ভুলে যান, আপনি যে কোনো সমস্যার, বিশেষ করে এনভায়রনমেন্টাল সমস্যার সমাধান করতে হলে আপনাকে কমিউনিকেশন ভালো হইতেই হবে, বিকল্প নাই। আপনি ভালো রিসার্চ করতে পারেন, কিন্তু সেই রিসার্চটা যদি মানুষ না বুঝলো, সেই বিশ্বাসটা যদি সরকারের কাছে ভালোভাবে না পৌঁছালো, সেই গবেষণা দিয়ে তো লাভ নাই। শুধুমাত্র পত্রিকার একটা সেলফে বই বাড়লো, তাহলে কিন্তু সেই রিসার্চের আসলে কোনো দাম নাই। এই ক্ষেত্রে কমিউনিকেশনস এর বড় একটা ভূমিকা আছে। বিশেষ করে ধরেন আপনি
পরিবেশের ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনি বললেন যে জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্যা হচ্ছে, এর কার্বনের এত পার্সেন্ট এমিশনের ফলে এত পার্সেন্টের, এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না যে এত পার্সেন্ট জিনিসটা কি। আপনি তখন এটা আপনাকে কমিউনিকেশনসেরই হচ্ছে, তখন আপনি কি করবেন, আপনি একেবারে চলে যাবেন যারা এফেক্টেড ক্লাইমেট চেঞ্জে, সেই উত্তর অঞ্চলে কিংবা দক্ষিণ অঞ্চলে, যেখানে আগে আগে হয়তো 10 বছর পর পর বড় একটা দুর্যোগ হচ্ছে, প্রতি বছর দুর্যোগ হচ্ছে। আপনি এই স্টোরিটা নিয়ে আসেন, নিয়ে আসে বলেন যে আগে যেখানে 10 বছর আগে এই দুর্যোগটা 10 বছর পর পর হয়তো প্রতি বছর হচ্ছে, তখন ওই মানুষটাই বলবে, তার মুখ দিয়ে বলান যে এই ফলে এই সমস্যা। তখন আপনি কানেক্ট করেন যে যেহেতু আমাদের ক্লাইমেট চেঞ্জের এই উপাদান অর্থাৎ কার্বন এমিশনের ফলে এই আমাদের সেটা আপনি এখানেও দেখেন, আপনি কিন্তু ইনফোগ্রাফিক্স ইউজ করতে পারেন, আপনি ভিজুয়ালাইজেশন দিয়ে বোঝান মানুষকে। আপনি একটা খুব সিম্পল, আপনি ইট ভাটার এমিশন হচ্ছে সেটা আপনি ভিজুয়াল দিয়ে বোঝান, এমিশনের ফলে কিভাবে এটা পরিবেশের উপরে প্রভাব বিস্তার করছে, সেইটা কিভাবে চেঞ্জ হচ্ছে। যখন এই ভিজুয়ালের মাধ্যমে বোঝাবেন তখন কিন্তু সহজেই মানুষ বুঝতে পারবে। এবং এই ইম্প্যাক্টটা কয়েক ধরনের হবে, বিশেষ করে যখন মানুষ বুঝবে তখন কিন্তু সে ভয়েস রেজ করবে যে না, আমার এই পরিবেশ দূষণ করা যাবে না। হ্যাঁ, তখন মানুষের ভয়েস যখন রেজ করবে তখন কিন্তু সরকারও কনসার্ন হবে, যেহেতু সরকার তো মানুষের জন্যই কাজ করে, তখন সরকারও পলিসি সেইভাবে ইমপ্লিমেন্ট করবে। তো এই দিক থেকে দুই কমিউনিটি লেভেলে ইম্প্যাক্ট ফেলার জন্য কমিউনিকেশনসের খুব দরকার আছে, বিশেষ করে এনভায়রনমেন্টাল সেক্টরে মানুষকে সঠিক জিনিসটা জানানো, এবং সেই জানানোর ক্ষেত্রে কাজটাই হচ্ছে কমিউনিকেশনসের। এটা আসলে শুধু গবেষণা কিংবা ধরেন খুশু বক্তৃতা দিয়ে বুঝাইলে হবে না, এটা আসলে করে বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে, কমিউনিটি ছোট ছোট ভিডিওর মাধ্যমে, সেটা কমিউনিটি যাত্রার মাধ্যমে, পাওয়ার মাধ্যমে এগুলা বুঝাইতে হবে, যাতে করে মানুষ বুঝে সে সমস্যাটা নিজেই বলে। নিজেই যখন ভয়েস রেজ করবে, সে যখন সমস্যাটা বুঝবে, তখন কিন্তু সে আর ওই বুড়িগঙ্গায় ময়লাটা ফেলাবে না, ওই বুড়িগঙ্গাটার হয়তো ই করবে। তখন আবার 10 জন মানুষ যখন বলবেন এই সমস্যাটা সমাধান করতে হবে, আমাদের যারা ভূমি দখল করে আছে কিংবা ইন্ডাস্ট্রিয়াল আছে, এই জোনটা এখানে রাখা যাবে না, তখন কিন্তু সরকারও নড়ে চড়ে বসবে, তখন কিন্তু সেও পলিসি চেঞ্জ করে আসবে। সো কমিউনিকেশনস এখানে বড় একটা ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা সঠিকভাবে পালন করতে হবে। ভাই একটু যেটা বলছিলাম, রিভারাইন পিপল সম্পর্কে যদি সংক্ষিপ্ত করে কিছু বলেন আমাদেরকে। আচ্ছা, রিভারাইন পিপল এটা হচ্ছে নদী কেন্দ্রিক একটা সংগঠন বলতে পারেন। এটা আমরা 2010 সালে দিকে আমরা এটা প্রতিষ্ঠা করেছিলাম, শেখ রোকন ভাই আমাদের সেক্রেটারি জেনারেল। সো এটার মূল কাজ হচ্ছে নদী কেন্দ্রিক, নদীকে বাঁচানো, নদীর ইস্যুগুলো সামনে নিয়ে আসা, নদীকে নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে ডিসকোর্স গুলো আছে সেগুলো নিয়ে, বিশেষ করে তরুণদের মধ্যে, অর্থাৎ নদী নিয়ে যাতে ভাবনা তৈরি হয়, নদী নিয়ে যাতে মানুষ সচেতন হয়, নদীর অধিকার যাতে মানুষ রক্ষা করে কাজ করে, নদীকে নদীর মতো থাকতে দেওয়ার জন্যই আসলে রিভারাইন পিপলের কাজ। সেটা গবেষণার জায়গায় কাজ করা, সেটা অ্যাডভোকেসির জায়গায় কাজ করা, সেটা কমিউনিকেশনের জায়গায় কাজ করা, ক্যাম্পেইনের জায়গায় কাজ করা, অর্থাৎ নদীকে বাঁচানোর জন্য যত ধরনের অ্যাঙ্গেল আছে সেই গুছো নিয়ে আসলে ভলান্টিয়ারি ভাবে কাজ করাই হচ্ছে রিভারাইন পিপলের অন্যতম উদ্দেশ্য। আমাদের অনেকগুলো মাইলস্টোন আছে, এর মধ্যে একটা বড় মাইলস্টোন হচ্ছে যে অনেকগুলো গবেষণা আমরা করেছি, অনেকগুলো ক্যাম্পেইন আমরা করেছি, অনেক ধরনের কাজ চলছে। আমরা একটা বড় ক্যাম্পেইন করেছিলাম 2016-17 দিকে, পৃথিবীর মধ্যে প্রথমবারের মধ্যে রিভার অলিম্পিয়াড আমরা করেছিলাম। সেই রিভার অলিম্পিয়াডে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমরা এনগেজ করেছিলাম, যেখানে আমরা নদী কেন্দ্রিক জ্ঞানগুলো তাদেরকে দেওয়া হয়েছিল, তারা পরীক্ষা নেওয়া হয়েছিল, যাতে করে নদীকে যার যার এলাকার নদী তারা বাঁচাতে উৎসাহী হয়। দিস ইজ অল অ্যাবাউট রিভার অ্যান্ড পিপল। শরীফ, আমরা একেবারে শেষের দিকে আমরা চলে আসছি। আমরা অনেক আলোচনা করে ফেললাম তো। জি শরীফ, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে এসেছেন। তারপর আমি জাস্ট একটা পরামর্শ আপনার কাছে চাইবো, যারা এখন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন। আমাদের যেহেতু প্রেজেন্টেশনটা শেষ, আমরা 2 ফ্রেমে চলে আসতে পারি। জি জি, আমরা চলে আসি। আমরা মূলত আপনার কাছে একটু জানতে চাইবো পরামর্শমূলক, যারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখন এই বিষয়ে পড়াশোনা হয়, অথবা যারা ভবিষ্যতে এই বিষয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন?
বিশেষ করে কমিউনিকেশনস এর বিষয়ে। জি জি, এই সাবজেক্টে আচ্ছা, যারা পড়াশোনা করতে চান বা করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। খুবই মানে ভালো একটি প্রশ্ন, আমার এই প্রশ্নটা করেছেন, ধন্যবাদ। একটা জিনিস আমাদের খুবই খেয়াল রাখতে হবে যে আমরা কমিউনিকেশনস স্টুডেন্ট, কিন্তু কমিউনিকেশনস এর সমসাময়িক যে ডিমান্ড, সমসাময়িক ইস্যুগুলো, সেগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন অধিকাংশ সময় সেগুলো আমরা টাচ করি না। আমি স্পেসিফিক কয়েকটা জিনিস বলি। বর্তমান সময়ের অনেক বেশি ডিমান্ড হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনস, ডাটা ভিজুয়ালাইজেশন কমিউনিকেশনস, হ্যাঁ, মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া জার্নালিজম, ভিজুয়াল কমিউনিকেশনস, হ্যাঁ, ভিজুয়াল অ্যাস্থেটিক্স, রাইটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো খুবই দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানে এই বিভাগ এখন শুরু হয়েছে কিছু কিছু, কিন্তু ধরেন ডিজিটাল কমিউনিকেশনস নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে খুব ভালো কোর্স নাই। এই ডিজিটাল কমিউনিকেশনস নিয়ে আপনাকে পড়তেই হবে। আপনি বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস আমরা বলি, হ্যাঁ, সো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়গুলো কিভাবে কাজ করে, বিগ ডাটা নিয়ে কিভাবে কাজ করে, ডাটা ভিজুয়ালাইজেশনটা কিভাবে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো পড়াশোনা বা ভালো কোর্স নাই। কেউ কমিউনিকেশন ম্যাপিং এর একটা বড় জায়গা রয়েছে যেটা বলছিলেন। তো এই জায়গাটায় যারা আমরা এখন আছেন তাদেরকে অনুরোধ করব যে এখন সবগুলো আবার দেখেন, আমরা কমিউনিকেশনস নিয়ে পড়াই, একটা বড় সেক্টর হচ্ছে কর্পোরেট কমিউনিকেশনস। যদিও বলা চলে যে কর্পোরেট কমিউনিকেশনস বিজনেস সেক্টরে, বাট কর্পোরেট কমিউনিকেশনস কিন্তু কমিউনিকেশনসেরই একটা অ্যাঙ্গেল, রাইট? এই কর্পোরেট কমিউনিকেশনস নিয়ে অনেক অনেক কিছু করা বা জানার সুযোগ আছে। আপনি দেখেন কর্পোরেট কমিউনিকেশন সম্পর্কে যদি একটা স্টুডেন্ট ভালো জানেন, বোঝেন এবং পড়েন, তার কিন্তু জব মার্কেটের ডিমান্ডও ভালো ক্রিয়েট হয়। অর্গানাইজেশনাল কমিউনিকেশনস, এই বিষয়গুলো নিয়ে আমাদের অল্প অল্প পড়ানো হয়, কিন্তু যে পরিমাণ জোর দেওয়া দরকার, যেমন ধরেন আমি আইবিএ তে পড়াশোনা করেছি, আমি একটা জিনিস খুব ভালোভাবে আইবিএ এর মেডেলটা আমার কাছে খুব ভালো লাগে। ধরেন আমি একটা বিষয় নাই জানতে পারি, রাইট? আইবিটা যেটা করে যে ধরেন স্পেসিফিক কোন একটা, ধরেন আমি ডিজিটাল কমিউনিকেশনস নিয়ে আমাদের যখন ক্লাস হয়েছে, তো ডিজিটাল কমিউনিকেশনস নিয়ে ইন্ডাস্ট্রিতে যারা বেস্ট ডিজিটাল কমিউনিকেশন নিয়ে ভালো পারেন, ধরেন আমরা আমাদের সিটি ব্যাংকের যে প্রধান কমিউনিকেশনস ডিজিটাল বিভাগটা দেখেন, তাকে নিয়ে আসা হয়েছে। কিংবা ধরেন ইউনিলিভারের যিনি কর্পোরেট কমিউনিকেশনস দেখেন, তাকে নিয়ে আসা হয়েছে। সো আমি কথাটা কেন বললাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশেষ করে যারা গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে আমরা যারা পড়াচ্ছেন, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিশেষ করে যদি প্রায়োগিক বিষয়গুলো বেশি যুক্ত করা যায়, তাহলে এই শিক্ষার্থীরা আরো বেশি লাভবান হবেন এবং ভবিষ্যতে কেরিয়ার অনেক ভালো করবেন। বিশেষ করে ডিজিটাল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশনস, মাল্টিমিডিয়া কমিউনিকেশনস, অর্গানাইজেশনাল কমিউনিকেশনস, কর্পোরেট কমিউনিকেশনস, রাইটিং। সরি টু সে, আমি এখন যেহেতু অনেক সময় আমি যে খুব অনেক ভালো লিখতে পারি বা করতে পারি ওইটার জন্য বলছি না, যেহেতু অনেক সময় এখন ইন্টারভিউ বোর্ডে থাকার সুযোগ হয় বা সৌভাগ্য হয়, অনেক ক্ষেত্রে আমাদের ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাইটিং এ এত বাজে, বিশেষ করে ইংলিশে খুবই খুবই মানে অনেক সময় গ্রামার সেন্টেন্স ঠিক থাকে না। মানে আমি যেটা বলতে চাই সেটা, এটা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর দোষ না। আমরা দেখুন অনেক ক্ষেত্রে এইটি নিয়ে অনেক বড় ডিবেট আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। যেহেতু আমরা একটা বড় ওয়ার্ল্ডে ঢুকছি, আমাদের ইংলিশ কমিউনিকেশনসটা অবশ্যই ভালো হইতে হবে, লেখায়, বলায়, হ্যাঁ। তো এই রাইটিং কমিউনিকেশনসের জায়গায় অনেক আমি যারা দেখছেন বা দেখবেন, আমি অনুরোধ করবো এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করলে কেরিয়ারে অনেক ভালো করা যাবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শরীফ নীর ভাই, আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি অনেক অনেক ব্যস্ত থাকতে হয় সারাদিন, তারপরে আবার রাতের বেলা এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন। আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি এবং ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। থ্যাংক ইউ জুয়েল, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আপনার এই উদ্যোগ আরো সামনে এগিয়ে যাবে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। নিরাপদে থাকবেন, ঘরের বাইরে যতটুকু সম্ভব না গিয়ে পারা যায় যাবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ।
দর্শক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি এবং আশা করছি আমরা আগামী শুক্রবারে আমাদের আরেকটি শো থাকবে ডিজাস্টার টকের উপরে, এবং সেটি হবে ডিজাস্টার টক 4। মূলত সেখানে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সোশিওলজি নিয়ে। আপনাদেরকে আমরা আশা করছি সেখানে আপনারা যুক্ত হবেন। ভালো থাকুন, সব ভালোর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।